ঘটনাটা কিছুটা নাটকীয় ভঙ্গিতেই শুরু করা যাক। ঘটনা 1। সময়টা 2013 সালের 26 মে। পড়ন্ত বিকেল। স্বাভাবিকভাবে আর 5টা দিনের মতো সেদিনের বিকেলটিও। রৌদ্র তাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের মতো। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল, আর ধীরে ধীরে উৎসুক জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছর বয়সী এক কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে। 2-1 ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে। নিথর দেহ নিয়ে সে রাস্তার এক পাশে পড়ে আছে। ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে। যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য, অর্থাৎ পোস্টমর্টেমের জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন। অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি। সেই মুহূর্তে সে নেশায় একদম বুঁদ হয়েছিল। ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে, লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে নেশা করতে হয়। ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে। ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে, আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময়ে সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে। এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না, বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে, অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর। পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল, তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে। এরপর সে লাশ কাটা শেষ করবে। ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে, আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডোমকে বলেন, ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন, আমি বেরোচ্ছি। এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান, আর ডোম লাশটি সেলাই করছিল। এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলামও না, তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি, তাই এসব ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডোম তার লাশ সেলাইয়ের কাজে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ। ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে, যেটা নিয়েছ সেটা দয়া করে ফেরত দিয়ে দিও, না হলে বড় ক্ষতি হবে। ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচন্ড ভয়ে ঘামতে থাকে। সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছে, কে? ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে,
যা নিয়েছ ফেরত দিয়ে দিও, নইলে বড় ক্ষতি হবে। এবার ডোম আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হয়তো একটু বেশি চড়িয়ে ফেলেছি, তাই এসব আওয়াজ শুনছি। সে একটু ভয়ে ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে, এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনবো, এটা আমি ঠিক নিয়েই যাব। এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। সেলাই শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, আর একটু পর পর আওয়াজটা তার বাম কান থেকে ডান কানের দিকে, আবার ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণেই কান্নার আওয়াজ থেমে যায় আর রুমটি একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে আবারও ডোম শুনতে পায় কেউ রুমের চারটা কোণা থেকে একসাথে বলছে, ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, ওটা নিয়ে যেও না এখান থেকে, ফিরিয়ে দাও। ডোম সব শুনে অস্থির হয়ে নিজেকে বলতে থাকে, সব ভুল, আমি ভুল শুনছি আমি। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে, আর সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটিকে ঢেকে দেয় আর হিমাগারে রেখে তড়িৎ বেগে মর্গ ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্ত শেষ হয়ে গেছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা একটি ঠিকানায় পাঠাবার জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনে প্রথমবারের মতো মাইক্রোবাসের স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং এ হাত রাখলেন অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের প্রথম ভাড়ায় এই লাশটি বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশ নিয়ে ঠিক 10টায় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানায়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ। যতদূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলি জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে রাস্তা জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছে বা কি বলছে, ফিসফিস করে বলছে। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটা চাপা আর্তনাদ খুব করুণ সুরে ভেসে আসছে তার কানে। রাস্তার মাঝে যা কিছু ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিসফিস শব্দ অ্যাম্বুলেন্সের চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে, রাস্তার মাঝে কোনোভাবেই গাড়ি থামাবেন না, এরকম, সাথে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই, এই রাতে নির্জন রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তাই হয়তো মনের ভুলে এই সব শব্দ শুনছেন। আমি তো কিছু ইস্যুটি নাই, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি নিশ্চিন্তে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, মাত্র তো এইটুকু পথ। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালকও মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকারের রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার আর রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেয়া থাকে, জানালায় টোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা যেন একটু স্পষ্টভাবেই শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছে। সে রাস্তার দুজন লোককেও লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পরে চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও সেই দুইজন লোক আগের মতোই হাত তুলে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তবে এবার ব্যাপারটি চালক এবং হেল্পার দুজনেই একসাথে দেখে। ঠিক
সেই সময়ে চালক আবার শুনতে পান সেই করুণ সুর, পুরুষ কণ্ঠ বলে চলেছে, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে চাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন করে অনেক ডাকাতি হয়। কিন্তু চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুজন মাঝবয়সী পুরুষ এবং মহিলা। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গিয়েছেন, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটা গাড়ির খোঁজ করছিলেন। চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনে সুন্দর একটা গাঢ় নীল রঙের শাড়ি। চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। মহিলার মা মারা গিয়েছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন, ভাই এই মুহূর্তে একটা জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, ভাড়া যত লাগে আপনাকে দেব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে কি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে উঠলেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথে যেতে পারবে, ওর মা মারা গিয়েছে, এখন ওর মনের ভেতরে আর ভয় ডর বলতে কিছু নেই, আপনি দয়া করে ওকে নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলা গাড়িতে উঠে বসলেন। লোকটাও ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক এবং হেল্পার গাড়ির পিছনে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে পেছনে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়িটা যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে এদিক ওদিক। সাথে সাথে চালক আবার শুনতে পেল সেই করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলে চলেছে, এ আপনি কাকে গাড়িতে ওঠালেন, দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলা হলো কথাটা যে উপেক্ষা করতে পারল না চালক। তখনও গাড়ির ভেতর হালকা ধস্তাধস্তির শব্দ হয়েই চলেছে। এর মাঝেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি থামিয়ে দেওয়ার সাথে সাথেই পেছনের ধস্তাধস্তির শব্দটাও থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে রাগান্বিত কণ্ঠে মহিলাটি বলে উঠলেন, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মহিলা আরো ক্ষিপ্ত হয়ে বললেন, আপনাকে বললাম না আমার মা মারা গেছেন, তারপরে আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানো শুরু করার পরে আবার সেই ধস্তাধস্তির শব্দ। এক পর্যায়ে মহিলা পেছন থেকে বলে উঠলেন, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়ি ঘর নেই, দুপাশে শুধুই ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজাটা খুলে দিতেই মহিলা গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে ছেলেটির এলাকার থানায় পৌঁছালেন এবং সেই থানায় পুলিশের সাহায্যে তারা লাশ নিয়ে ছেলেটির বাড়িতে গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন, অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা, তার সাথে যেতে পারছি না। গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন
আমার কাছে তাকে খবর দিচ্ছে না কে বলছেন মারছে, এ আপনি কাকে গালি? আবারও ফিরে আসলাম আমি রাসেল। আমি ঠিক বুঝতে পারছি না, কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাছে আরেকটা স্টোরি আছে, সেই স্টোরিটা দিয়ে শুরু করি, তারপরে আমরা আবার ওই স্টোরিটাতে ফিরে আসবো। এই স্টোরির কি প্রবলেম হচ্ছে সেইটা আমি একটু সমাধান করে নেই। তার আগে আমি আরো একটা স্টোরি আপনাদের জন্য প্লে করছি। আসলে এটার কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ আমি বললাম যে আমরা এটা একেবারেই নতুন আমরা এই জায়গাটাতে, এবং আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সরাসরি আমরা আরেকটা ঘটনায় যাচ্ছি, এবং সেখান থেকে আমরা আবারও এই ঘটনাটিতে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করবো যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. Get to me. Book.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ি। সালটা 2017। সেই বছর কোরবানি ঈদ পালন করতে আমি আমার গ্রামের বাড়ি যাই। আমার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অনেক গহীন এক গ্রামে। যেহেতু আমি পেশায় একজন চিকিৎসক, তাই আমি গ্রামে যাওয়ার সাথে সাথেই দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো, এবং আমিও সাধ্যমতো তাদের চিকিৎসা করতে থাকলাম। আমার বাড়ির পাশেই ছিল একটি মসজিদ। ওই সময় ততটা ধর্মপরায়ণ না হয় নামাজ পড়তাম না, তবুও ডাক্তার হওয়ার কারণে এলাকার সব মানুষ আমাকে সম্মানের চোখে দেখত। মসজিদের ইমাম সাহেবের সাথেও আমার অনেক ভালো সম্পর্ক ছিল। একদিন এশার নামাজ পড়ার পর মসজিদের ইমাম সাহেব আমার সাথে দেখা করতে আসলেন। যথারীতি তিনি আমাকে ইসলাম এবং দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আর অন্যান্য সময়ের মতো আমিও সেগুলো এড়িয়ে যাচ্ছিলাম। হঠাৎ তিনি আমাকে বলে বসলেন, বাবা, তুমি কি জিন ভূতে বিশ্বাস করো? আমি একটু হেসে বলি, না চাচা, আমি অবাস্তব কোনো জিনিসে বিশ্বাস করি না। যা কিছু নিজের চোখে দেখি তাই বিশ্বাস করি। শুনে হুজুর তার পাকা দাড়িতে হাত বুলিয়ে বললেন, যদি নিজের চোখে দেখো তাহলে বিশ্বাস করবে? আমি হেসে বললাম, কেন নয়, আমি তো দেখতেই চাই, আর প্রমাণ করিয়ে দিতে চাই এইসব জিন ভূত বলে কিছু নেই। সব মানুষের কল্পনা আর ধর্ম ব্যবসায়ীদের টাকা উপার্জনের হাতিয়ার। আমার কথা শুনে ইমাম সাহেব চুপ করে
মাথা নিচু করে কি যেন ভাবছিলেন। তারপর মাথা তুলে বললেন, বাবা, এইভাবে বলতে হয় না। যেদিন তোমার মুখোমুখি হবে সেদিন হবে অনেক ভয়াবহ একটা দিন। এই বলে ইমাম সাহেব চলে যান আর বলে যান আগামীকাল রাতে একটা জিনে ধরা মেয়েকে দেখতে যাবেন তিনি। আমিও সেখানে যেতে চাই কিনা জানতে চান। আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। দেখাই যাক না কি হয়। সেদিনটা আমার জন্য অনেক ব্যস্ততার একটা দিন। কিভাবে দিন গড়িয়ে রাত নেমে এলো খেয়ালই নেই। এশার নামাজের পর সেই ইমাম সাহেব আমাকে ডাক দেন। আমিও বাড়ি থেকে বের হই। আমি ভুলেই গিয়েছিলাম আজকে ওনার আমাকে নিয়ে কোথাও যাওয়ার কথা, তাই দেরি না করে ওনার সাথে যাচ্ছিলাম। হুজুরের সাথে তার মুয়াজ্জিন আর মাদ্রাসায় পড়া দুজন কিশোর বয়সী ছাত্রও ছিল। আমরা কথা বলতে বলতে হাঁটছিলাম। আমরা হাঁটছি তো হাঁটছি। কিছু দূর যাওয়ার পর থেকেই ওনারা আমার সাথে কথাবার্তা কমিয়ে দেন আর গুনগুন করতে করতে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করেন। আমি কোরআনের খুব বেশি সূরা পারতাম না, তাই আমি ওনাদের মতো কোরআন না পড়ে পথের দিকে লক্ষ্য রাখি। সেই রাতটা ছিল জ্যোৎস্নায় ঝলমলে একটি রাত। তাই আমরা আমাদের সাথে আনা মোবাইলগুলোর আলো না জ্বালিয়ে চাঁদের আলোতে পথ চলছিলাম। আমি এদিক সেদিক তাকাতেই হঠাৎ লক্ষ্য করি রাস্তার পাশের পুকুরে কারা যেন বারবার ডুবছে আর ভাসছে। আমি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে যাই। কারা এই রাতে পুকুরে গোসল করে? ওইদিকে হুজুরদেরও কোরআন পড়ার আওয়াজটা অনেক বেড়ে গিয়েছিল। আমি অনেক ভালো করে দেখার জন্য যেই পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে মুয়াজ্জিন সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসে আর এদিক সেদিক তাকাতে নিষেধ করে। আমিও এই ব্যাপারটা খুব অবাক হই। কিছু দূর আসার পর আমরা সেই জিন ধরা মেয়েটির বাড়িতে গিয়ে উপস্থিত হই। টিনের একটি বাংলো বাড়ি সেটা। সেই বাড়িতে তখনও বিদ্যুৎ না পৌঁছালেও হ্যারিকেন আর কুপির আলো জ্বেলে রেখেছে তারা। আমাদেরকে একটা বসার ঘরে বসিয়ে রেখে ওনারা চলে গেলেন মেয়েকে আনতে। কিছুক্ষণ পর তারা একটি মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করে আর সাথে সাথেই সেই ঘরের পরিবেশ বদলে যায়। ভয়ঙ্কর গুমোট সেই পরিবেশ, আর সেই সাথে চলছিল হুজুরের গুনগুন শব্দে কোরআন পাঠ। বলে রাখা ভালো, সেই মেয়েটি ছিল অপরূপ সুন্দরী, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা ছিল যা আমাকে বারবার অস্বস্তিতে ফেলছিল। আর একটা আশ্চর্যের বিষয়, আমি অনেকের কাছে শুনেছিলাম জিনে ধরা কাউকে হুজুরের কাছে আনলে তারা নাকি অনেক ঝামেলা করে, তেড়ে আসে, মারতে চায়। কিন্তু এই মেয়ে পুরোপুরি স্বাভাবিক। তার সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। কোরআন পাঠ ও বিভিন্ন আমল করছিল সবাই। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা মাথা নিচু করেছিল। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা সরাসরি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলে ওঠে, কিরে মতিন, অনেকদিন পর গ্রামে আসলি তাই না? তা আসলি যখন, তখন বলে যা কেমন মৃত্যু পছন্দ তোর। এটা শুনে আমি সহ ঘরের সবাই স্তব্ধ হয়ে যাই। আমার হাত পা কাঁপছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না একজন অপরিচিত কম বয়সী মেয়ে কিভাবে আমার নাম ধরে ডাকবে। এইসব ভাবছিলাম আর তখনই মেয়েটা বলে উঠল, কিরে তুই ভাবছিস আমি কিভাবে এত কিছু জানলাম? আমি তো সব জানি, তুই কোথায় থাকিস, কি করিস, সব। তুই অবিশ্বাসী, তোকে তো আমরা এমনি ছেড়ে দিব না। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি প্রচন্ড উত্তেজিত হয়ে হুজুরকে বললাম, বন্ধ করেন এসব। আমি সব বুঝেছি। আমি অবিশ্বাস করেছি বলে প্ল্যান করে আপনারা এই সমস্ত নাটক সাজিয়েছেন। আমি এইসব বললেই হুজুরদের দিকে তেড়ে যাই, আর ঠিক তখনই অদৃশ্য কেউ আমার গালে যেন প্রচন্ড জোরে চড় বসিয়ে দেয় আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আসে আমি তখন সেই বাড়িতেই। আমি কি হয়েছে জানতে চাইলে ইমাম সাহেব একটু মুখ ভার করে বলতে থাকেন, তুমি যখন মেয়েটার জিনের সাথে কথা বলছিলে তখন সেই জিনটা আটকাতে ব্যস্ত ছিলাম আমি। আমরা প্রায় সফল হয়েই গিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে তুমি উত্তেজিত হয়ে পড়লে আমাদের ওপর আর তেড়ে আসলে আমাদের দিকে, আর তখন আমাদের মনোযোগে ব্যাঘাত হয়। আমরা আর ওদেরকে আটকাতে পারিনি। আর ঠিক তখনই তুমি শূন্যের ওপর দাঁড়িয়ে আছাড় খেয়ে পড়ে গেলে আর জিনগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। যেহেতু আর কিছু করার ছিল না, তাই ইমাম সাহেব বাড়ি বন্ধ করে দিলেন ওনাদের, আর আমরাও গ্রামে ফেরত আসলাম। সেদিন থেকে আমার জীবনে নেমে আসে ভয়ঙ্কর দিনগুলো। ঈদ শেষে আমি বাবা মা আর ছোট বোনকে নিয়ে ঢাকার উত্তরায় আমার বাসায় চলে আসি। ধীরে ধীরে আমি গ্রামে ঘটা ঘটনা একদম ভুলে যাই। আমি উত্তরায় একটা প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করতাম। আমার রোগীর মধ্যে প্রায় সবাই মানসিক সমস্যা নিয়ে আসতো। তো একদিন সন্ধ্যায় আমার কাছে একটা রোগী আসে। আমি কথাবার্তা বলে পরীক্ষা করে অস্বাভাবিক কিছু পাচ্ছিলাম না। তারপর সেই রোগীটার
গার্জিয়ানকে জিজ্ঞেস করি, কি সমস্যা আপনারাই খুলে বলুন। তারপর ওনারা যা বলেন তা রোমহর্ষক। আমরা কোনোদিনও কল্পনা করিনি এমনটা হবে। আমাদের ছেলের মতো হাসি খুশি ছেলে খুব কমই আছে, কিন্তু এইবারে কোরবানি ঈদে আমাদের সেই আনন্দ একদম শেষ হয়ে গেছে। সেই দিনটা ঈদের তৃতীয় দিন, আর আমাদের পারিবারিক রীতি অনুযায়ী ঈদের তৃতীয় দিন আলাদা আলাদা 3টা কোরবানি দিয়ে আসছি। এইবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা কোরবানির কাজ শেষ করে মাংসগুলো রান্না করে রেখেছিলাম, কিন্তু আমাদের কাজের বুয়া কিছু একটা প্রয়োজনে রান্নাঘরে যায়, আর তখনই দেখে এক ভয়াবহ ঘটনা। আমাদের আদরের ছেলেটা হাতে মাংস নিয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে তাজা রক্ত বেরিয়ে পড়ছে। এটা দেখে বুয়া অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফিরে আসলে তার মুখ থেকে আমরা এই কথাগুলো জানতে পারি। এরপর আমার ছেলে কিছু খায় না, মাঝে মাঝে চিৎকার করে উঠে বলে, আমার রক্ত চাই। আমি একটু হাসলাম। মনোবিজ্ঞানের ভাষায় রক্ত খাওয়ার এই নেশাকে বলে রেনফিল্ড সিনড্রোম। আমি সেই অনুযায়ী প্রেসক্রিপশন লিখছিলাম। ছেলেটা মাথা নিচু করেছিল। হঠাৎ সে মাথা উঁচু করে আমার দিকে তাকায়। তার চোখ ছিল রক্তবর্ণ। প্রচন্ড হিংস্রতার সাথে আমাকে যে কথা বলে সেটা শুনে আমি ভয়ে একেবারে জমে যাই। সে বলে, ইরমতিন, অবিশ্বাসী, ভেবেছিস তোকে ছেড়ে দিয়েছি? তোকে আমরা ছাড়িনি। তোর রক্ত খেয়ে তারপর আমাদের শান্তি হবে। আমি নিজেকে কোনো রকমের সামলে সেই রোগীটিকে বিদায় করি। আমার সারা জীবনে বিজ্ঞানের প্রতি অগাধ বিশ্বাস আর প্যারানরমাল ঘটনার প্রতি যে সন্দেহ ছিল তা বারবার আমার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। কিন্তু কে জানতো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটা এখনো বাকি। সেদিন চেম্বার করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসার সবাই ততক্ষণে ঘুম। শুধু আমার ছোট বোন জেগেছিল। আমার জন্য রাতের খাবার সাজিয়ে রেখেছিল টেবিলে। রান্নাঘরে কিছু একটা আনতে যায়। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আমার বোনটি রান্নাঘর থেকে এখনো ফেরেনি। আমি কৌতূহল বশত রান্নাঘরে ঢুকি, আর যা দেখি তা আমি কোনোদিনও দেখতে চাইবো না। দেখি আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে তাজা রক্ত বেয়ে পড়ছে। আমাকে দেখতে পেয়ে সেই জিনিসটার হিংস্রতা বেড়ে যায়। ছুটে এসে আমার হাতে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু প্রচন্ড জোরে চিৎকার দিয়ে উঠি, আর তারপর সবকিছু অন্ধকার হয়ে আসে। পরদিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। আমি আমার হাতে ব্যান্ডেজ দেখতে পাই। আমি আমার মা বাবাকে আমার বোনের কথা জিজ্ঞেস করি। উত্তর ওনারা বলেন, কাল রাতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ তোমার চিৎকার শুনে আমরা বের হয়ে আসি। পুরো ঘর রক্তে ভেসে যাচ্ছিল। তা দেখে তোমার মা অজ্ঞান হয়ে যায়। আমি কোনো রকমে তোমার হাসপাতালের অ্যাম্বুলেন্সের নাম্বারে ফোন দিয়ে আসতে বলি। তারপর তোমাকে এক ব্যাগ রক্ত ভরতে হয়। আমি বলি, আমার বোন কোথায়? কেন, ও তো বাসায়। আমি উত্তেজিত হয়ে বলি, এখনই আমার গ্রামের সেই ইমাম সাহেবকে ডাকো। সেই দিন রাতের মধ্যে ইমাম সাহেব আরো 2জন হুজুরকে নিয়ে ময়মনসিং থেকে আমাদের বাসায় আসেন। আমিও বাসায় চলে আসি। আমি এর শেষ দেখতে চাই। ওনারা বাসায় ঢুকেই বাসাটা বন্ধ করে দেন। তারপর ড্রয়িং রুমে ওনারা বসেন। আমার বোনকে এরপর আসরে নিয়ে আসা হয়। ঠিক ওই গ্রামে যেমন অনুভূতি হয়েছিল আজও তেমন হচ্ছিল। বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে পড়েও মনকে শান্ত রাখলাম। যে করে হোক আমার বোনকে বাঁচাতেই হবে। হুজুর অনেক দোয়া আমল করছিলেন। তারপর ইমাম সাহেব আজান দিয়ে কি যেন একটা আয়াত পড়তেই আমার বোন পুরুষদের গলায় চিৎকার দিয়ে উঠে বলল, পারবি না, আমার সাথে পারবি না। আমি সবচেয়ে শক্তিশালী জিন। আমি অবিশ্বাসীদের রক্ত পান করি। এই কথা বলে আমার বোন আমার দিকে তাকিয়ে হিংস্রভাবে হাসতে থাকে। হুজুরা তারপর একটা সাদা কাফনের কাপড়ের টুকরা বের করে আমাকে সেই কাপড়ের ওপর আমার রক্ত দিতে বলে। আমি একটা ব্লেড দিয়ে আমার আঙুলের ডগায় পোঁচ দিয়ে 3 ফোঁটা রক্ত সেই কাপড়ের ওপর দেই। তারপর সেই কাপড়কে বোতলের ভেতর রেখে জোরে জোরে ওনারা বিভিন্ন আয়াত পড়তে থাকেন। এক সময় আমার বোন নিস্তেজ হয়ে পড়ে। এরপর বোতলের মুখ বন্ধ করে আমার হাতে দিয়ে বলেন, এখন আর সমস্যা হবে না। এই জিনটা আমাদের দেশের কোনো জিন না, আরবের মরুভূমির রক্ত খেকো জিন। এই জিনটির মধ্যে এরাই সবচেয়ে শক্তিশালী। কিভাবে এই জিন আমাদের দেশে আসলো তা আমার জানা নেই। যাই হোক, ওনারা সাথে করে বোতলটি নিয়ে যান আর নিরাপদ জায়গা বুঝে পুঁতে রাখবেন বলেন। এই ঘটনার পর থেকে আমি প্যারানরমাল ঘটনা বিশ্বাস করি। আমি নিয়মিত নামাজ রোজা পালন করি। জানি না কোনদিন সেই শক্তিশালী জিন যাকে বলে ঘোল বোতল থেকে মুক্তি পেলে কি হবে। তবে যতদিন বেঁচে থাকবো আল্লাহর পথেই থাকবো ইনশাল্লাহ।
এটি ছিল আমার বন্ধুর চাচ্চুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভবিষ্যতে আরো ঘটনা পাঠানোর ইচ্ছা আছে। মিটফোর্ড হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ সিয়াম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। ইটস আ বিউটিফুল স্টোরি এবং আমি আপনার আরো স্টোরির জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর নেক্সট স্টোরি এবং আশা করছি যে আপনি খুব দ্রুত সেটা পাঠিয়ে দেবেন। এবং একটা জিনিস খুব অদ্ভুত, যারা সাইকিয়াট্রিস্ট বা যারা সাইকোলজিস্ট তারা সাধারণত এই জিন ভূত এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে যদি কোনো পেশেন্ট যায় তাহলে সেটাকে মানসিক সমস্যাই বলেন। এবং তিনিও আমাদের যিনি আজকে ঘটনা বর্ণনা করলেন তিনিও কিন্তু তাই ভেবেছিলেন। এটা আমার ফার্স্ট টাইম জানা হলো যে এই ঘটনাটি যদি সত্যিই হয় তাহলে আমি বলবো যে একজন মনোবিজ্ঞানী তিনি এইভাবে পুরো জিনিসটা বিশ্বাস করবেন, এটা আমার কাছে অবিশ্বাস্য। তারপরেও এই ঘটনাটি ঘটেছে এবং পৃথিবীতে এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটতেই থাকে এবং আপনাদের কাছে এই সমস্ত আশ্চর্যজনক ঘটনা নিশ্চয়ই রয়েছে। আমি ডাক্তার সিয়ামকে ধন্যবাদ জানাই, মানে এমন চমৎকার আমাকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি জানতামই না যে পৃথিবীতে মনোবিজ্ঞানীও কেউ কেউ আছেন যারা এইরকম ধরনের ঘটনা দেখার পরে বা জানার পরে এরকম বিশ্বাস স্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ঘটনা পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। facebook.com/russell.স্বাধীন হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন, কারণ সেখানেই আমাদের খুব দ্রুত লাইভ একটা এপিসোড নিয়ে আমরা হাজির হচ্ছি। সেখানে আপনারা ঘটনা শুনবেন এবং সেটা একই সাথে স্বাধীনেও প্রচারিত হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ইয়েস, এই ছিল আমাদের প্রথম ঘটনা। মাঝখানে তো আমরা একটা ঘটনা জাস্ট হচ্ছে শেয়ার করতে গিয়েও শেয়ার করতে পারলাম না। তবে একেবারেই হতাশ হবার কিছু নেই। আমরা হয়তো সেই ঘটনাটা আজকে রাতের বেলাতে ইউটিউবে পাবলিশ করে দিব। আমরা কিছু কমেন্ট করি এবং ততক্ষণে যদি ঘটনাটা রেডি হয় তাহলে তো খুবই ভালো। আমাদের এইখানে আপনারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং আজকে ফার্স্ট শো। সো আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা কোনো না কোনো ভাবে আসলে চেষ্টা করেছি আপনাদের কাছে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার এবং লোকদেরকে ধরে রাখার দূরে রাখার চেষ্টা করছিল এবং পুলিশ শরীরের সব টুকরোগুলো একখানে করে একটা ব্যাগে ঢুকিয়েছিল। সবার আগে মাথাটা ঢুকানো হয়েছিল, তারপর থানায় পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয় সেই লাশটিকে। এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে যখন রেল লাইনে রাত 9টার দিকে যান তিনি তখন এক মেয়েকে দেখেন। রিক্সাওয়ালা সাইদুরের কথা শোনেনি। মেয়েটি রাতে একা রেল লাইন ক্রস করতে ভয় করছিল এই কাহিনী শুনে এবং সেই জন্য সে রিক্সাওয়ালা বলেন যে রেল লাইনটি পার করে দিতে। রিক্সাওয়ালাকে সেই মেয়েটি বলে আর কি। মেয়েটিকে লাইন ক্রস করার পর লাইন ক্রস করানোর পর বাড়িতে পৌঁছে দিলেন সেই রিক্সাওয়ালা ভদ্রলোক এবং তিনি আবার রিক্সা নিয়ে লাইন ক্রস করেন, কারণ তার বাড়ি রেল লাইনের উল্টা পারে ছিল। যখন লাইন ক্রস করলো পাশের লাইন নিচে দিয়ে দেখেন যে সাইদুরের দেহহীন মাথা পড়ে আছে। কিন্তু পুলিশ তো আগে সবকিছু নিয়ে গিয়েছিল। রিক্সাওয়ালা সাহস করে রিক্সা থেকে নেমে মাথাটি ধরতে চায়। যখন তিনি স্পর্শ করতে গিয়েছিল সেই মাথাটি একদম নিরিবিলি একদম জমায়েত আপনি গড়িয়ে উনি যেভাবে লিখছেন আমি ঠিক সবকিছু বুঝতে পারছি না। যেটা ঘটনাটা হচ্ছে এরকম যে মাথাটি তখন গড়িয়ে যাচ্ছে, নিজেই একা গড়িয়ে চলে যাচ্ছিল এবং রিক্সাওয়ালা এটা দেখে অবাক হয়ে নিচে মাথা নিচু করে দেখেন এবং তখন তিনি দেখলেন যে ভয়ে তিনি রিক্সা নিয়ে মাথাটি চিৎকার শুরু করে দিল। যখন রিক্সাটি মাথাটি ধরতে গেলেন তখন মাথাটি প্রথমে যেটা করলো সেটা হচ্ছে গড়িয়ে চলে যেতে শুরু করলো এবং যখন তিনি আরো কাছে গেলেন এবং মাথাটি নিচু হয়ে দেখার চেষ্টা করলেন তখন দেখলেন যে চিৎকার করছে সেই মাথাটি চিৎকার করছে এবং ভয়ে তিনি রিক্সা নিয়ে যখন যে কোনো ভাবেই হোক বাসায় ফিরে এবং বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা বলেননি। রাত কোনোভাবে কাটিয়ে তার পরের দিন হুজুর নিয়ে আসা হয়, অনেক ঝাড়ফুঁক করা হয়, তাবিজ দেওয়ার পর রিক্সাওয়ালাটি সব কথা বলে দেয় এবং এখন ওই রেল লাইনের পাশে সন্ধ্যা হওয়ার পর কেউ যায় না। রেল লাইনের আশেপাশের বাড়িতে লোকেরা সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে, কারণ রাত হলে সাইদুর পাথর দিয়ে
বাড়িতে বাড়িতে ঢিল মারতে থাকে এবং তারপরে এই ঘটনাটা মোটামুটি এখানেই শেষ। এবং তারপরে তিনি বলেছেন যে হ্যাঁ, আশা করছি যে আমরা আপনার ঘটনাটি পছন্দ করব। হ্যাঁ, আপনার ঘটনাটি অনেক বেশি সুন্দর এবং আমরা সেটা শোনালাম সবাইকে। আশা করছি সবার ভালো লাগবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু SMS চলে এসেছে। ফাহিম ফেনী থেকে আমাদের SMS করেছেন যে খুব কষ্টে আপনাকে শুনছি। আমাকে SK সাব্বির খুলনা থেকে SMS করেছেন এবং আমাকে SI ইমরান মানিকগঞ্জ থেকে SMS করেছেন। আমাকে SMS করেছেন রেখ বগুড়া থেকে, জিত ডুমুরিয়া থেকে, তৌসিফ আমাকে SMS করেছেন। এছাড়াও SK রনি ফ্রম শনি আখড়া আমাদের রেগুলার SMS করেন। তার মনটা খুবই খারাপ, তাই তিনি লিখেছেন আমার মনে হয় ভূত এফএম শুনলে আপনার চিন্তা সবকিছু অন্যদিকে চলে যাবে, তখন আপনার মনটা ঠিক এরকম খারাপ থাকবে না। প্রবীণ রাজনীতিবিদ ভূত আমাকে লিখেছেন গাবতলী থেকে এবং তিনি লিখেছেন যে আমি ভূতদের সভাপতি। আমাকে অনন্ত SMS করেছেন জুরাইন থেকে, লিখেছেন আই লাইক ভূত এফএম আ লট। বাপ্পি আমাকে হরিয়াং থেকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন মুরাদ। আচ্ছা, বাপ্পি যেটা লিখেছেন তিনি স্পেশাল কারোর সাথে ভূত এফএম শুনছেন। মুরাদ 15 জন ফ্রেন্ড মিলে তারা কুয়াকাটা যাচ্ছেন আর ভূত এফএম শুনছেন। আপনাকে যেটা বলবো যে হ্যাভ এ সেফ জার্নি এবং আশা করছি আজকের ভূত এফএম অনেক বেশি জমবে। রেজা দ্য ক্রেজি আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন আশা করছি আজকের ঘটনাগুলো জম্পেশ হবে। মান্না আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও জুই আমাকে SMS করেছেন ফ্রম মংলা। এছাড়াও রিয়াজ আমাকে SMS করেছেন, শুভ আমাকে SMS করেছেন পটুয়াখালী থেকে। আমরা গেস্টের ঘটনায় যাব এবং বলেছি যে আজকের ঘটনাগুলো খুবই অদ্ভুত, খুবই চমৎকার। সুতরাং আমাদেরকে ছোট্ট ব্রেক নিতে হবে, ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। What FM? Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা ভূত এফএমে একটু আগে একটা ঘটনা পড়ে শোনাচ্ছিলাম আপনাদেরকে, যিনি আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারেননি, কিন্তু ঘটনাটি অনেক চমৎকার ছিল আমার কাছে মনে হয়। আমাকে আজকে যদি জিজ্ঞেস করেন যে কোনো কারণে যদি আপনি আজকের ভূত এফএমটি মিস করেন তাহলে কিভাবে শুনবেন, আমি বলবো যে আপনি এয়ারটেল মোবাইলের সাহায্য নিতে পারেন, এয়ারটেল রেডিওর সাহায্য নিতে পারেন। এবং আপনাকে যেটা করতে হবে, আনফরচুনেটলি যদি কেউ আজকের এই শোটি মিস করেন, আজকের এই এপিসোডটি মিস করেন, তাহলে আপনাকে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে আপনি একটার পর একটা এপিসোডের অপশন আপনার কাছে চলে আসছে এবং আপনি যে কোনো একটা এপিসোড যেটা মিস করেছেন সেটা চাইলেই শুনতে পারেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন as they are called tunes, my tunes from Airtel. Booth FM tune code is 92125. You can activate it by sending SMS CT space 92125 লিখে আপনি পাঠিয়ে দিন 3123 নম্বরে। আমি দেখতে পাচ্ছি যে আলভি আমাকে SMS করেছেন শাহরিয়ার SMS করেছেন জাকির সিলেট থেকে, এছাড়াও মহিন ব্রাহ্মণবাড়িয়া থেকে, বনশ্রী ভূত আমাদের সাইদুর রহমান আমার কাহিনী আমরা মানুষকে অনেক ভয় দেখাই তাই না, তাই লিখেছেন। এছাড়াও আমাকে সৌরভ লিখেছেন, এছাড়া তিনি লিখেছেন তার ওয়াইফ শ্রাবন্তী ভূত এফএম শুনছেন, কাউসার, উত্তম, সাগর তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন, প্রীতম, সৌরভ, রফিক, শফিক। আমাদের এইচএসসি এক্সাম তা সত্ত্বেও আমরা ভূত এফএম শুনছি। আপনাদের পরীক্ষা খারাপ হলে ভূত এফএম কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়, রেডিও ফুর্তি কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে দায়ী নয়। এছাড়াও আমাকে SMS করেছেন কিং সৌমিক, এছাড়াও রাজু চিটাগং থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মিল্টন, SMS করেছেন মিশুক, SMS করেছেন সুস্মিতা, SMS করেছেন সোহেল শ্যামলী ফ্রম রূপগঞ্জ থেকে। সো আমরা অনেকগুলো SMS পড়লাম। SMS পাঠানোর নিয়মটি আরো জানিয়ে দিই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনায়, অর্থাৎ আমাদের গেস্ট যে ঘটনাটি বলবেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন যে গেস্ট, প্রথম আমি আপনার নামটা একটু জানতে চাইবো, সবাই একটু প্লিজ বলবেন। হ্যালো এভরিবডি, আমি ডক্টর সাইম ময়মনসিং থেকে এসেছি। ওকে, আমরা ঘটনায় চলে যাই তাহলে। রাসেল ভাই, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি পেশায় একজন ডাক্তার, তো পেশার সূত্রেই বিভিন্ন
প্রাইভেট হসপিটালে আমাদেরকে জব করতে হয়, বাই টার্ন আমরা জব করি। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া ল্যাভেট হসপিটালে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত আছি। At first, I would like to give thanks all Bhoot FM listeners and especially আমার ওয়াইফ রিটাকে, যে এখন পর্যন্ত ওয়েট করছে আমার কণ্ঠ শোনার জন্য, আমার মেয়ে আলিশা ওয়ার্দা তিতলিকে, আমার শ্যালক জয়, আমার বড় ভাবি এবং অফকোর্স রাসেল ভাইকে। বেসিক্যালি রাসেল ভাই, আমি জিন ভূত অলমোস্ট সব সুপার ন্যাচারাল পাওয়ার এতটা বিলিভ করি আবার করিও না। যদি করতেই হয় তাহলে আমাদের আসলে প্রফেশনে থাকা হয় না, থাকা চলে না, কিন্তু তবুও করতে হয় কারণ আমি ইসলাম ধর্মের বিশ্বাস করি, ইসলাম ধর্ম আমার, সেজন্য। বাট এখন পর্যন্ত আমি ওইটাকে মনের মতো আনতে পারিনি কারণ আমার মধ্যে এই ব্যাপারগুলো আগে কখনো ঘটেনি। তারপরে আপনি বলতে যাচ্ছেন যে স্টিল আপনি এখনো অতটা বিশ্বাস করেন না? স্টিল আমি 1.5 মাস আগ পর্যন্ত ব্যাপারটা বিলিভ করতাম যে এরকম হয়তো বা হয় আবার হয়ও না। আচ্ছা, বাট গত 1.5 মাস আগে থেকে যা হয়ে গেল আমার মাঝখানে, আমার লাইফে যা হয়ে গেল, এরপর থেকে আসলে এটাকে ভুলে থাকার কোনো উপায় নেই। আচ্ছা, কি হয়েছিল বলেন, আমরা শুরু থেকে আসি। শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি যে আমি যে হসপিটালে জব করার সময় এই ঘটনাটা আমি এক্সপেরিয়েন্স করেছি। প্রতিষ্ঠানের স্বার্থেই হোক আর মানুষের বিশ্বাস হানি হওয়ার ব্যাপার থেকেই চিন্তা করে বলছি যে আপনি কোনো হসপিটালের নাম বলবেন না, বলতে চাচ্ছি, মানে বিভিন্ন হসপিটাল আপনাকে কাজ করতে হয় এবং কোনো হসপিটালের নাম আমরা এখানে উল্লেখ করব। ওকে, ফাইন। আমি তাহলে আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। একদম। মাস দেড়েক আগের কথা। This track was downloaded from FusionBD.com. রাসেল ভাই, আমি আসলে এই কথাটা যখন বলতে যাই তখন আমি অনেকে এক্সপিরিয়েন্সে কথা বলে, বাট নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলোকে বলতে পারে না। তো যেটা আমি দেখলাম, বাচ্চাটা চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেটা জন্ম হয়েছে, আবার মারাও গেছে। চোখ লাল করে তাকিয়ে আমার দিকে আমার হাত চেপে ধরলো। আমি মানে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। আমি জাস্ট আমার জ্ঞান হারাবো এই অবস্থাতে আমি জাস্ট বুঝতে পারছিলাম যে সন্তান তাকে মেরে ফেলেছিল। আচ্ছা। এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি আরেক ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। আচ্ছা, ওকে। তো ওই ঘটনার পর থেকে কিছুটা প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই বিকজ হুজুরের সাথে আমার দেখা হয় নাই। এই 2-3 দিন পর আমি ওখান থেকে চাকরিটা ছেড়ে দেন নিশ্চয়ই? ছেড়ে দিয়ে আমি চলে আসেন। চলে আসি। আপনার নিশ্চয়ই মানে এরকম কোনো ঘটনা থাকলে ওখানে হয়তো থাকতেন, বাট পরে আসে এখানে থাকা হয় না। আমি তো আর মানে আমি যদি শুনতামও তাহলেও একটা বুঝতাম যে না ঠিক আছে, এটা হয়েছে, হতেই পারে। সেটাই। বাট আমার চোখের সামনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমি এটা আপনি মেনে নিতে এটা পারেন? মেনে নিতে পারছি না। সেটাই। যাই হোক, এই ছিল ঘটনা এবং আমি বলেছি যে এরকম ঘটনা আরো আছে, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমি বেশ কিছু SMS দেখতে পাচ্ছি, সেই SMS গুলো পড়বো। শোভন আমাকে SMS করেছেন ময়মনসিং থেকে এবং লিখেছেন, সাইম ভাই কেমন আছো? তিনি এই স্টোরিটা অনেক এনজয় করেছেন, সেটাও লিখেছেন আমাদেরকে। জুয়েল লিখেছেন, অসম একটা স্টোরি, অসম। আমাকে লিখেছেন মামুন এবং তিনি লিখেছেন যাত্রাবাড়ি থেকে যে অনেক ভয় করছে। 10 মার্চ হচ্ছে তার বার্থডে, নামটা লেখেননি তিনি। যুব আমাদের লিখেছেন, এসএমএস করেছেন নাজমুল আমাদেরকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ফারহান বংশাল থেকে, নয়ন সিলেট থেকে এসএমএস করেছেন আমাকে, এবং আমাকে এসএমএস করেছেন বর্ণ মানিকগঞ্জ থেকে, এবং তিনিও তার ওয়াইফ, 2 ভাগ্নে, 2 দুলাভাই সবাই মিলে একসঙ্গে শুনছেন। পরাগ লিখেছেন আমাদেরকে এসএমএস করেছেন। আসিফ খান রাজশাহী কলেজ থেকে এসএমএস করেছেন, আজকের ভূত এফএম জোশ জোশ জোশ, তাই লিখেছেন। আমাকে চিন্তিত ভূত এসএমএস করেছেন ফ্রম শাহজালাল ইউনিভার্সিটি এবং তারও অনেক পছন্দ হয়েছে, তিনি সেটা বুঝিয়েছেন। রাব্বি ইমন আমাদের লিখেছেন আকিজ কলেজ যশোর থেকে। এছাড়াও অয়ন আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন আমাদেরকে সজীব খুলনা সিটি কলেজ থেকে, এবং তিনি বলেছেন যে তিনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন, তারপরও ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু একটু নিজের যত্ন নেবেন।
এবং ডাক্তার যেটা বলে সেটা সেইভাবে চলার চেষ্টা করবেন। শাহিদুল আমাকে এসএমএস করেছেন নাটোর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন সাইমা, মিতু, ঐশী, শরীফ দাদা, তারপরে শরীফ ভাই, শুভ চাচু, সবাই মিলে ভূত এফএম শুনছেন। এসকে রনি শরীর আঁকড়া থেকে আবার এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে মুন্না এসএমএস করেছেন এবং তিনি বলছেন, ভাইয়া আমি খুলনা থেকে ঢাকায় আসছি, এবং আজকে এক ফ্রেন্ড ইতুর জন্মদিন ছিল, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন। কালাভূত আমাদের এসএমএস করেছেন কাঞ্চন, এসএমএস করেছেন বৈশাখ, আমাদেরকে এসএমএস করেছেন সজল, কেএস অন্তর, এছাড়াও মিধা, সৈনিক সহ আরো অনেকে। আমি বলবো যে ভূত এফএম যারা এসএমএস করতে চান তারা আপনার মোবাইল, এয়ারটেল মোবাইল থেকে অথবা অন্য যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি কথা দিচ্ছি যে আজকে আপনাদের রাতের ঘুম হারাম করতে ভূত এফএম আপনার সাথেই থাকবে, এবং আজকে রাতের ঘুম হারাম হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট ঘটনায় যাই। আমাদের আরেকজন ভাইয়া আছেন, আপনার নামটা একটু বলবেন না? হ্যাঁ, আপনার নামটা বলেন প্লিজ। I'm Arif from Dhaka. Thank you রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনা শুরু যেখান থেকে, সেদিন আমি বাসায় সম্ভবত ক্রাম খেলতেছিলাম ঘরে বসে। তো সময়টা হচ্ছে ঠিক মাগরিবের সময়। তখন আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই হঠাৎ করে। তো আম্মাকে বলি যে আম্মা কোথা থেকে শব্দটা আসতেছে, আমি একটু দেখে আসি বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। দেখি যে সেই গলির দিকে অনেক মানুষ ছুটছে। তো আমিও চলে যাই। ঠিক আমার দুইটা বাড়ির পিছনেই সে বাড়িটা। তো আমি চলে যাই। সেখানে গিয়ে যেটা আমি দেখতে পাই, সেই ঘর ছিল দুইটা, তাদের ঘর দুইটা অন্ধকার, কেউ ঢুকতে সাহস পাচ্ছিল না ঘর দুইটাতে। সমস্যা সেটা হচ্ছে সবাই বাইরে। তো ঘটনা যেটা আমি দেখলাম, আমি দাঁড়িয়ে থেকে কোথা থেকে এক তালা ছুঁড়ে এসে পড়লো এক মেয়ের মাথার ভিতরে, মাথা ফেটে গেল। এরপর ফুলদানিটা ছিল টেলিভিশনের উপর, ওই ঘরে কেউ ছিল না, ফুলদানিটা চলে আসলো তার মাথার উপর, আরেকজনের মাথার উপর। এভাবে করে একে একে ঘর থেকে জিনিস বের হচ্ছে। ওই বাসায় যতগুলো মেয়ে ছিল যারা অন্যান্য ঘর থেকে বের হয়, তাদের গায়ে আঘাত চলে আসে। সেই ঘর থেকে প্লেট চলে আসে, তালা, ফুলদানি একটার পর একটা চলে আসতেছে, কিন্তু ঘরে কেউই নেই। তো ঘটনা শুরু হচ্ছে দুপুর থেকে যেটা শুরু হচ্ছে, একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। ঘরে কেউ ছিল না, এই সমস্যার জন্য হঠাৎ করে শব্দ শুনে এক গেট লাগানো, একটা ঘর অফ ছিল, আরেক ঘরে ছিল আমার দাদি এবং তার মেয়ে গল্প করতেছিল। তো হঠাৎ করে শুনলো যে সেই পাশের ঘর থেকে ভাঙাচোরার শব্দ আসতেছে, গ্লাস ভাঙার। তো হঠাৎ করে দাদি ফুপুকে বলল যে ওই ঘরে কি বিড়াল ঢুকছে নাকি? বলল যে না তো মা, জানালা অফ করা, বিড়াল ঢুকবে কেন? পরে হঠাৎ করে ঘরে ঢুকে দেখলো যে কিছু নেই, কোনো বিড়াল টিড়াল কিছু নেই, জানালা লাগানো, গেট লাগানো। গেটের নিচে যদি ফাঁকাও থাকতো তাহলে চান্স ছিল বিড়াল ঢুকার, কিন্তু সেখানে রাসেল ভাইয়া বিড়াল ঢুকার মতো কোনো স্কোপ নেই। তো সেখানে গ্লাস, সুকেসের গ্লাস, ড্রেসিং টেবিলের গ্লাস, স্টিল আলমারি গ্লাস, যে মিররটা থাকে স্টিল আলমারির বা পাশে, তো কোনো গ্লাস ভালো নেই, সব একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর সেই সুকেসের ভিতর যে কাপড়ির সেটগুলো ছিল, জগ ছিল, কিছুই ভালো নেই, সব গুঁড়ো হয়ে গেছে। তো হঠাৎ করে শুরু হলো যখন নাকি মাগরিবের সময়টা হয়ে গেল, তার আগে বলে রাখা ভালো যে দুপুর দিকে ওই অবস্থা দেখে দাদাকে খবর দেওয়া হয়েছে। সে গ্যারেজ থেকে চলে আসছে, এসে সেই মানে যারা নাকি ভূত টুত এইগুলো আর কি, মানে আমি যেটা শুনছি আর কি, তাদেরকে নিয়ে আর কি কাজ টাজ করে, তাবিজ, তাদেরকে খবর দেওয়া হয়। সে একজন আসে, সে আসতে আসতে সময় হয়ে যায় মাগরিব। তো ওই সময় এসে উনি যেটা দেখতে পায়, বাড়িঘর একেবারে অন্ধকার, ঘরের ভিতর কেউ ঢুকতে পারতেছে না। অন্যান্য ঘর থেকে যে মেয়েরা বের হচ্ছে তাদের গায়ের উপর আঘাত হানতেছে একটার পর একটা। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, কোনো পুরুষের গায়ে কিছু হচ্ছে না, পুরুষের গায়ে কোনো আঁচড় আসতেছে না, জাস্ট মেয়েদের ক্ষতিগুলো হচ্ছে। তো হঠাৎ করে সব মেয়েরা অ্যালার্ট হয়ে গেল আর ঘর থেকে বের হচ্ছে না। ওইটার পর তো রাসেল ভাইয়া তখন ওই লোকটাই এসে বলল যে আমার একটা গরুর হাড় লাগবে, গরুর হাড়। তখন ওই বাড়ির ছোট ছেলেটা
বাজার থেকে গিয়ে একটা গরুর হাড় নিয়ে আসে, কসাইখানা থেকে আর কি। হাড়টা নিয়ে আসার পর ওজার হাতে দেয়। সে ওই হাড়টা নিয়ে কি করলো, কেরোসিন ঢেলে ওই হাড়টা পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পর ওইটার যে ছাইটা হলো এটা পুরো বাড়িতে ছিটা দিল। ছিটা দেওয়ার পর দেখলো যে রিয়াকশন আরো বেড়ে গেছে, উল্টা ফল হয়ে গেল। এখন কেউ ঠিক থাকতে পারতেছে না যে এখান থেকে সেখান থেকে বাড়ির ছাদে যত ইটা ছিল, মানে ছাদের উপর একটা ইটও নেই, আচ্ছা, একটা ইটও নেই, ফুলের টপ কিছুই নেই, সব ভেঙে চুরে একেবারে গুঁড়ো করে ফেলছে। তো এক পর্যায়ে সে ওজা ওই দাদাকে বলল যে আপনারা একটা কাজ করতে হবে প্রত্যেক দিন। কি কাজ? মাগরিবের সময় ঠিক আজান দিবে ভাব, ওই সময়টায় আপনি ছাদের উপর উঠে আপনাদের যে বাড়িটা যতটুকুর মধ্যে ওই ছাদের উপরে চারপাশে 4টা হাড়ির ভিতরে আগুন করে ওইটার ভিতরে ধূপ দিবেন। এই কাজটা করতে পারবেন? বললো হ্যাঁ পারবো। তখন যেটা হলো আর কি, ওই দাদা ছাদের উপর যখন হাড়িগুলো দিতে গেল তখন যা দেখতে পেল, মানে তার কি বলার রাস্তা থাকে না। সে দেখতে পেল যে 3টা বাচ্চা, 2টা বাড়ির মাঝখানে যে একটা গলি হয়, মানে ওই গলিটা আর কি অফ, সেখানে কেউ যায় না। সেই গলিতে 3টা বাচ্চা দেখতে পায়। বাচ্চা 3টার এরকম অবস্থা, তাদের গায়ে কোনো কাপড় নেই, বড় বড় লোম। সেটা দেখে সে ওইখান থেকে কোন রকম চলে আসে। আর ঘটনা শুরু যেখান থেকে সেটা বলতেছি আমি, এটা ঘটনার শেষের দিকে। শুরুটা বলতেছি, তার একটা মাত্র মেয়ে আর 2টা ছেলে। তার মেয়ে প্রায় স্বপ্নে দেখতো ক্লাস 10 থেকে, মানে 10-এ যখন পড়ে আর কি, তখন থাকতে আর কি সে স্বপ্ন দেখতো যে তাকে বিয়ে করতে কেউ একজন নিষেধ করতেছে যে তুমি কখনো বিয়ে করবে না। এই স্বপ্ন কন্টিনিউ সে দেখতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে তার বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে তার মানে মন দেয়া নেয়া হয়ে যায় এবং তার সাথে বিয়ে হয়ে যায়। এক পর্যায়ে তাদের একটা সন্তানও হয়। সন্তান হওয়ার পর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, সে বাচ্চাটাকে ঘরে একা রেখে কোথাও যেতে পারতো না। একদিন সে বাচ্চাটাকে ঘরে রেখে গিয়ে তার আম্মার সাথে কিচেনে কাজ করতেছিল। কাজ শেষে সে যখন ঘরে গেল, ঘরে গিয়ে যেটা দেখলো, তার বাচ্চাটার মুখের এক পাশ দিয়ে ব্লাড ঝরতেছে। তো সে বুঝতে পারলো না যে ঘটনা কি। বাচ্চা মানুষ হয়তো নিজে নখ দিয়ে আঁচড় টাচড় দিছে মুখের ভিতরে, হয়তো রক্ত বের হচ্ছে, কিন্তু আঁচড়ের কোনো দাগও পেল না সেখানে। রক্তটা আসলো কোথা থেকে সে জায়গা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, সেদিন চলে গেল। পরবর্তীতে আবার হলো সেই একই ঘটনা, বুঝতে পারলো না। তো তৃতীয় দিন যে ঘটনাটা ঘটলো সেটা খুবই ভয়াবহ ঘটনা। সেদিন বাচ্চাটা প্রতিদিনের মতো সে বাচ্চার মা তার নানির সাথে আর কি, তার মা আর কি কাজ করতেছিল কিচেনে। বাচ্চাটা হঠাৎ করে জোরে চিৎকার করে উঠলো ঘর থেকে। তো সেটা শুনে বাচ্চার মা দৌড়ে গিয়ে দেখলো যে একটা পা তার জানালার বাইরে। এখন রাসেল ভাইয়া আমি বলবো যে 2 থেকে 3 মাসের বাচ্চা কি জানালার উপর পা উঠানো সম্ভব? না, সেটা তো সম্ভব না, কখনো সম্ভব না। তো ওই অবস্থায় দেখে বাচ্চার মা অবাক হয়ে গেল যে বাচ্চাটার পা জানালার বাইরে কেন। তো তার মাকে ডাক দিল ওই ঘর থেকে না বের হয়ে। তো বাচ্চাটার পা ওইখান থেকে বের করে নিয়ে আসলো, জানালা থেকে বের করে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গেল। সাথে সাথে গিয়ে ওইখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে আসলো। এরপর থেকে বাচ্চাকে কখনো একা ঘরে রেখে কোথাও যায় না। ওকে, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে আমাদের বেশ কিছু এসএমএস চলে এসছে। অপু সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। আজকে প্রথম তিনি ভূত এফএম শুনছেন, খুব ভয় লাগছে, আশা করছি ভালো লাগবে। মেহেদি হাসান সজীব আমাদের তুতপাড়া খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বাট ভূত এফএম শুনছি, বাইক অবশ্যই সাবধানে চালাবেন। আমাদেরকে এসপি হামিদা এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে আবুল খায়ের এসএমএস করেছেন, তিনি এবং তার ফ্রেন্ড হাসিবুর ভূত এফএম শুনছেন। মুসা চৌধুরী আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে। হযরত আলী কুমিল্লা থেকে এসএমএস করেছেন। এছাড়াও আজাদ ও রুমু উত্তরা থেকে এসএমএস করেছেন। আমাদেরকে সুজন গ্যান্ডারিয়া থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এছাড়াও সৌরভ এসএমএস করেছেন ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকের ভূত এফএম ফাটাফাটি হচ্ছে, তিনি লিখেছেন। আমাদেরকে রাস্তার ভূত এসএমএস করেছেন উত্তরা থেকে, যে এসএমএস পড়ো না কেন, তো ভাই আপনার এসএমএস পড়ে ফেলছে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এসএমএস করেছেন। আজকে এতগুলো এসএমএস করলাম, আপনি এসএমএস পড়লেন না কেন? যে পড়ে ফেলছে এখন আপনার এসএমএস।
আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সাইম ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে তিনি লিখেছেন যে স্টোরি শুনে সত্যি ঘুম হারাম হয়ে গেল। ঘুম হারাম হওয়ার এখনো বাকি আছে অনেক কিছু। আমরা আশা করছি যে একে একে থাকুন আমাদের সঙ্গে, একে একে আমরা সেই ঘটনাগুলো বলবো। ফেরদৌস সুমন আমাদের হেতেম খা সবজি পাড়া থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন, রাসেল ভাই, মাসুম ভাই, টেক্স সালাম। আর ডক্টর ভাই, আপনার গল্পটা ভেরি বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ তাদের সবার পক্ষ থেকে। তামিম শিহাব আমাদের SMS করেছেন সিলেট থেকে। শাওন আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে আশিক, SMS করেছেন আমাদেরকে আরিফ ফ্রম উত্তরা। এছাড়াও মোহাম্মদ সালাউদ্দিন MM কলেজ যশোর থেকে SMS করেছেন আমাদেরকে। আমরা চলে যাব আবারও আপনার কাছে। আপনার নামটা বলবেন, আরো একবার নামটা বলতে হবে। জি, আমি ডক্টর সাইম বলছিলাম। জি সাইম ভাই, আপনার পরের যে ঘটনাটা সেই ঘটনাটা আমরা শুনে ফেলি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। পরের ঘটনাটা আমি যেটা এখন বলবো সেই ঘটনাটা বেসিক্যালি লাশঘর কেন্দ্রিক। ওকে, আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি। জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিং এর কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের 10th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পোস্টমর্টেম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টেম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আচ্ছা, তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিং মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা, তখন আমি হোস্টেলে থাকি। এগিয়ে দেখলাম যে না, লোকটা সেম, আমি যেটাকে দেখেছি, যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন। আমি আর সামনে আগাইনি। আচ্ছা, আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে। যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা, ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি, যে আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে, আমি বিশ্বাস করবেন রাসেল ভাই, আমি রাতে বেলা চোখ দিয়ে পানি এসেছিল। আমি কান্না করেছি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাতে ঘুমাতে পারছিলাম না, তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি আসছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে ঘটনাটার সাথে আমার কষ্ট রিলেটেড, আবার ভয়টাও রিলেটেড ছিল। তো আসলে এই ছিল আমার এখনের ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলছি। হাসান, জিয়া, সাদমান, প্রতিম, সাকিব, রাফিদ, রিমন, তারা সবাই আমাদেরকে SMS করেছেন। এছাড়াও তেঁতুল পাতা তালতলা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও সাজ্জাদ আমাদেরকে বসুন্ধরা থেকে SMS করেছেন। বসুন্ধরা থেকে, যে রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো দলে এবং সবসময় ভালো থাকি। ডক্টর সাইমের গল্পগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে তার কাছে, লিখেছেন সাজ্জাদ। আর আমাদেরকে বাড়িধারা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে, নামটা বুঝতে পারছি না। আমাদেরকে শুভ্র রাজশাহী থেকে SMS করেছেন, রাজশাহী বিনোদপুর থেকে, এবং তিনি বলছেন এটা আমার লেখা 100তম SMS। আচ্ছা, সবগুলো শো, যতগুলো আমরা শো পার করছি তাতে আপনি 100তম হতে পারে। আচ্ছা, তবে থ্যাংক ইউ, আপনি SMS করছেন রেগুলার, এন্ড আমরাও আপনার SMS পড়ে ফেলছি। আজু আমাদেরকে SMS করেছেন, নাজমুল, খালেক, সোহেল, জলিল, মাহফুজ, জসিম মিরপুর 1 থেকে আমাদেরকে SMS করেছেন, তাওহিদ, জসিম, জিসান, সিয়াম। তারা সবাই একসাথে হোস্টেলে বসে ভূত FM শুনছেন। আব্দুর রহমান ধানমন্ডি থেকে SMS করেছেন আমাদেরকে। রক্সি SMS করেছেন আমাদেরকে, হ্যান্ডসাম ডেভিল নাসির। এছাড়াও আহমেদ আমাদের SMS করেছেন। SSC এক্সাম ছিল তাই লাস্ট 2 মান্থস শুনতে পারেনি, অনেক মিস করেছি। ওয়েলকাম ব্যাক আহমেদ, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। মঈন আমাকে SMS করেছেন। নিতু SMS করেছেন সাতক্ষীরা সুলতানপুর থেকে। এছাড়াও আমাদেরকে আসাদ, তমা ময়মনসিং থেকে SMS করেছেন। অনি হাওলাদার আমাদের SMS করেছেন। ফায়াজ ভাইয়া, আজকের ভূত FM খুব
ভালো লাগছে। আমি থ্যাঙ্কস দিব আসলে আজকে যারা উপস্থিত রয়েছে সেই সমস্ত অতিথিদের। তা আসলে সত্যি কথা বলতে যে এখানে আমাদের কোনো ক্রেডিট নাই, পুরো ক্রেডিটটাই আপনাদের যারা ঘটনা পাঠান এবং যারা আমাদের এখানে উপস্থিত থেকে সবাইকে ভয় পাওয়ান, পুরো ক্রেডিট আপনাদের উপরে। আমি চাই যে আপনারা আরো বেশি বেশি করে আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করুন, আমরা আরো বেশি করে করে সবাইকে নিয়ে মজা করে ভূত এফএম নিয়ে যেন প্রতি শুক্রবারে ফিরে আসতে পারি। রনি আমাদের এসএমএস করেছেন, এছাড়াও রিঙ্কি এসএমএস করেছেন আমাদেরকে, ফয়সাল এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে, সাব্বির সহ আরো অনেকে। আপনাকে এসএমএস করার নিয়মটি বলি, আপনি যদি ভূত এফএম এসএমএস করতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আপনার কাছে এবং আপনার নামটা একটু বলতে হবে শুরুতে। আসসালামু আলাইকুম, আমি শামীম, আমি আসছি জাপান গার্ডেন্স থেকে, মোহাম্মদপুর জাপান গার্ডেন্স থেকে আসছি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আমি সরাসরি আমার স্টোরিতে চলে যাচ্ছি। যেটা আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে আমার ফ্রেন্ডের স্টোরি। সে আসার কথা ছিল বাট সে আসতে পারেনি। ওর নাম হচ্ছে আজাদ। সে নেত্রকোনার একটা জেলায় যে কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা এরকম, আমি এর মধ্যে ডাক্তার সাইমের রেফারেন্সে বলছি যে জিন যে জিনিসটা আমরা যেটা ভূত বলি, আমি জানি না ভূতের কোনো স্পেলিং বা ভূতের শব্দটা কোত্থেকে এসছে, কোনো অস্তিত্ব আছে কিনা, বাট জিন ডেফিনেটলি আছে। আচ্ছা, এটা আমাদের, আমি ইসলাম ধর্ম বিলংস করি, সো জিন ডেফিনেটলি আছে। তো এটা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রূপে আসতে পারে। তো যারা শেয়ার করে, যারা এক্সপিরিয়েন্স হয় নিজে পার্সোনাল, তারাই জানে। যদিও এটা আমি শেয়ার করতে যাচ্ছি আমার ফ্রেন্ডের। তো আমি যার কথা বলছিলাম আজাদ, তো সে যথেষ্ট পরিমাণ সাহসী একটা ছেলে বলবো, একটু গোবেচারা টাইপের বাট সাহসী। মানে ও হয় না যে পড়াশোনা, যার কাছে পড়াশোনাটাই মুখ্য থাকে একটা জিনিস। তো সে নেত্রকোনাতে সে একটা বাসা, সে পড়াশোনা করবে, পড়াশোনার জন্য একটা বাসা চাচ্ছিল, খুঁজছিল। তো ওরকম হয় কি ওইসব জায়গায় তখন ওইরকম 98 এর ঘটনা সেটা, তো সেরকম মানে ম্যাথের সিস্টেম ছিল না বা লজিং টজিং ওরকম ছিল না। তো সে একটা বাসা নেত্রকোনা নাগরা জায়গার নাম হচ্ছে নাগরা, যে কোনো নাগরার আমি আর ডিটেলস বলবো না। তো সেখানে সে একটা বাসা চাচ্ছিল আর কি খুঁজতে। তো একটা বাসা ছিল ছোট ছিমছাম বাসা, টিনের বাসা। তো ছোট্ট বাসা, একটা কিচেন ছিল, প্লাস একটা পাশে একটা টয়লেট ছিল, বেশ ভালো এবং খুব কম ভাড়া ছিল। কিন্তু সে যখন নিতে চাচ্ছিল কিন্তু তাকে কোনো এক কারণে দেওয়া হচ্ছিল না, এবং তার সাথে যে ফ্রেন্ড ছিল সে ওনাকে বলছে ওইখানে যাবি কেন, যাস না, এখানে কেউ যায় না। তো সে ইন্টারেস্টেড ছিল, কেন না যাওয়ার কি আছে, সমস্যা কি। তো 2-3 দিন পর সে করলো কি, সে নিজেই গেল, যে নিজে গিয়ে বাড়ির যে মালিক ছিল বয়স্ক লোক, আমার কাছে বললো যে চাচা আমি এই রুমটা নিতে যাচ্ছিলাম, ভাড়া কত? আচ্ছা, বলে যে বাবা তুমি যাও শহরে গিয়ে বাসা দাও, এইখানে নেওয়া দরকার কি, তুমি এখানে বাসা নিও না, একটু প্রবলেম হতে পারে। চাচা কি প্রবলেম? আমার দেখেন আমার খুব জরুরি দরকার, কারণ আমার সামনে পরীক্ষা, আমার পড়াশোনা দরকার, আমি এখনো মানে এইভাবে আসলে গেস্টদের বাসায়, আত্মীয়দের বাসায় গেস্ট হিসেবে আছি, এটা খুব খারাপ লাগছে, সো আমার বাসা দরকার, প্লিজ আমি করেন। তো বলছে যে তুমি বাসা নিতে যাচ্ছ, নাও, সমস্যা নাই আমার তরফ থেকে, কিন্তু তুমি একটু সাবধানে থেকো বাবা, এমনিতে নামাজ টামাজ পড়ো? যে হ্যাঁ নামাজ টামাজ পড়ি। আচ্ছা, তো সাবধানে থেকো বাবা, আর কিছু হলে আমাকে বলো। তো যাই হোক, সে তার ব্যাগ যা ছিল সেগুলো নিয়ে সে বাসায় উঠলো। তো এখানে একটা বুড়া মহিলা ছিল যে রান্না বান্না করবে, এরকম একটা, ওই ভদ্রলোকই বলে দিয়েছিল যে ভদ্র মহিলাকে বলছে তুমি ওর রান্না বান্নাটা দেখে দিও, একটু খেয়াল রেখো, আর একটু বোঝা টুঝা দিও যে কিভাবে কি করতে হবে। তো ওই ভদ্র মহিলা যে ছিল, বুড়া মহিলাটা, সে বললো যে ভাই আপনি থাকেন, কোনো সমস্যা নাই, তবে একটু ভয়টয় পায়েন না, মাঝে মাঝে জায়গাটা বাসাটা খুব একটা ভালো না, অনেকে আসে কিন্তু আমরা আসলে ভাড়া দিতে চাই, চাচা আমি ভাড়া দিতে চাই না, আপনি একটু সাবধানে থাকেন, এটাতে আপনি ভয় পান না, আল্লাহ রসুলের নাম নিয়েন, কোনো সমস্যা না। তো সে আসলে বুঝতে পারেনি যে ঘটনা কি, বারে আল্লাহ রসুলের নাম নিতে হবে, বা এত ভয় কিসের ভয়, কি আছে এখানে। তো যেটা হলো, বাসা থাকা 7-8 দিন পর্যন্ত কিছু হয়নি, বাট 7-8 দিন পরে যেটা হলো, সে বললো যে আমি রাত্রে 10টার দিকে পড়ছিলাম, তো ইলেকট্রিসিটি নেই, তো হারিকেন দিয়ে জ্বালিয়ে পড়ছিল। তো হারিকেন দিয়ে জ্বালিয়ে পড়ার সময় তো সে জানতো যে সেদিন বুয়া আসেনি, মানে বুড়া মহিলাটা আসেনি। তো সে হঠাৎ করে শব্দ শুনলো যে রান্নাঘর থেকে আওয়াজ আসছে, চুলা ধরাচ্ছে, কেউ থালা বাসন ধুচ্ছে বা এই ধরনের কিছু একটা আওয়াজ, তার মানে বুয়া আসছে। তো সে খুব খুশি, সে জোরে জোরে বলছে বুয়া তুমি আসছো, ভালো হয়েছে, তো আমার রান্নার ইয়েটা ঝামেলা চুকলো, তুমি একটা কাজ করো, শুধু ডিম বা হালকা কিছু করে রাখো, যাতে খাবার ঝামেলা করতে হবে না।
রাত 10টা বাজে, অলরেডি বেশ ভালো রাত, 10টা বাজে কোনো খবর নেই। 10:30টার দিকে সে নিজেই তখন রান্না চলছে আর কি। রান্না চলছে। তো গিয়ে দেখলো সত্যি কেউ নেই, হুম, কেউ নেই। সেটা আসলে সে মানে বিশ্বাস করতে যাচ্ছিল না যে কেউ নেই, অথচ কি শুনলাম তাহলে কি ছিল। হুম। আমি স্পষ্ট শুনলাম থালা বাসনের ধোয়ার শব্দ, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাচ্ছিলাম, বাট কেউ নেই। তো সেটা সে আসলে ওইভাবে তার মাথায় ওই জিনিসটা ছিল না যে তাকে যে বলা হয়েছিল যে ভয় পেও না, বা জায়গাটা ভালো না, ওই জিনিসটা সে ওই তখন খেয়াল করেনি। তো যাই হোক, সে ওই দিন আর কিছু খায়নি, বলতে বিস্কিট ছিল, সেগুলো খেয়ে সে ওই দিন মতো ঘুমিয়ে যায়। আচ্ছা। এরপরের দিন যেটা ঘটেছে, এরপরের দিনই মানে মেইন একটা ঘটনা, ভালো একটা ঘটনা ঘটেছে, যেটা তার জীবনের জন্য একটা অনেক বড় মানে একটা ঘটনা হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে যে রাসেল, আমি একটা জিনিস মানে ভুল করে গেছি বলতে, সেটা হচ্ছে যে আচ্ছা। কিচেন এবং তার বেডরুমের পাশে একটা ছোট্ট জানলা ছিল। আচ্ছা 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 আচ্ছা। যে জানলাটা বাড়ির যে ভদ্রলোক, বয়স্ক লোক, সে বলছিল বাবা তুমি জানলাটা খুলো না, জানলাটা খুলো না, তোমার ঘরে চতুর্দিকে জানলা আছে, প্রচুর বাতাস আছে, সো এই ফ্লোয়ে চলবে, তোমার এই জানলা খোলা দরকার নেই। বলছি চাচা কেন খুলবো না? বললো যে না খুলো না, জানলাটা ভালো না, খুলো না, জায়গাটা পেছনে জায়গাটা অন্ধকার, তুমি ভয় পেতে পারো। আচ্ছা। তো কাজে বুয়া একই কথা বললো যে ভাই আপনি এই জানলাটা খুলেন না, জানলাটা সমস্যা আছে, খুলেন না। তো সে এর পরের দিন যেটা ঘটলো, পরের দিন সে সন্ধ্যার সময় এসেই ব্যবসাটা গরম হচ্ছিল, তো সে জানলাটা সে খুলবে। আচ্ছা। তো এর মধ্যে বুয়ার সাথে কথা বলছিল, বুয়া বলছিল যে ভাই আমি কিন্তু বললাম আপনি জানলা খুলবেন না। সে বলছে আরে বেটি তুমি কি বুঝো, কিচ্ছু হবে না, জানলা খুলে কি আছে, কিচ্ছু হবে না। তো সেই জানলাটা খুলতে গেল, একটা ধাপ মানে কি বলে দমকা একটা হাওয়ার মতো জাস্ট বাসার ভিতরে বয়ে গেল। তো সেটা খুব স্বাভাবিক হতেই পারে, জানলা খোলাতে বাতাস আসছে, বাট বাইরে কোনো বাতাস ছিল না, বাতাস ফ্লো করে গেল, চলে গেল। তো বুয়ার মধ্যে নেই, রান্না বান্না করে চলে গেছে। আচ্ছা। তো যেটা হলো, রাত্রে খাওয়া দাওয়া করার পর 10:30 11টার দিকে সে ঘুমোতে যাবে, ঠিক তখনই রান্নাঘর থেকে একটা ছোট মানে নুপুরের আওয়াজে, ছোট ছোট আওয়াজ, অল্প অল্প মানে না কেউ একটু নাচছে বা এরকম। আচ্ছা। তার কিছুক্ষণ পরেই ভালো মাত্রায় আওয়াজ, নাচছে, আচ্ছা। নাচার শব্দ, মনে হচ্ছে যে কেউ নাচছে। তো সে তবুও এটা ভাবছে যে হ্যাঁ হতে পারে, যেহেতু নেত্রকোনা এলাকাটা অনেকটা মানে মানে বলবো হিন্দু অধ্যুষিত এলাকা, মানে সঙ্গীত বা এইগুলি হয়, চর্চা হতেই পারে, হ্যাঁ। স্বাভাবিক ব্যাপার। তো সে করলো কি যে আজাদ যেটা করলো যে সে তবু 10:30 পৌনে 11টার মতো বাজে, সে টর্চ লাইটে নিয়ে রান্নাঘরের দিকে আসলো। রান্নাঘরের দিকে এসে যে সেটা জিনিসটা দেখলো, আসলে সে এই জিনিসটা আমাকে সে ফোনে বলছিল যে তুই দোস্ত এই জিনিসটা শেয়ার করিস, আসলে আমার মানে জীবনে বড় একটা ঘটনা। সে দেখলো ছোট্ট একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, সে নাচছে, ছোট ছোট পা দিয়ে খুব সুন্দর হেলে দুলে নাচছে, অদ্ভুত ভাবে নাচছে। তো বললো যে এই তুমি কে, তুমি কে বলে সে পিছন দিকে তাকালো, আবার মানে দেখতে যাচ্ছিল, কিন্তু পিছন দিকে যখন তাকালো অন্য ঘরের দিকে, যে কোত্থেকে ঢুকলো তার প্রশ্ন, পিছন দিকে স্বাভাবিক হয় না যে তুমি কে বলে পিছন দিকে তাকালো, দেখে যে ওই মেয়েটি নেই। আচ্ছা নেই তো নেই। তো এই ঘটনাটা পরের দিন খুব একটা ইয়ে করে না, তো হুজুর কি বলে ওই যে বাড়িওয়ালার যে ভদ্রলোক, সে বললো যে বলে চাচা আমি এই ঘটনা, আমি তো দেখলাম একটা মেয়ে, ছোট্ট মেয়ে নাচতেছিল, তো কিভাবে কেন এরকম হলো, আমি তো জিনিসটা বুঝলাম না কিভাবে ঘটনা ঘটছিল। তো চাচা মেয়ে বলছিল যে বাবা আমি তো তোমার আগে বলছি ভয় পেও না, তুমি থাকো না, এখানে কেউ থাকে না, একটু সমস্যা আছে বাবা, আমি তোমার এত কিছু বলতে পারবো না, তুমি যদি থাকতে চাও থাকো, না থাকতে চলে যেতে পারো, কারণ আমি চাচ্ছি না তুমি ভয় পাও। তো সেই ব্যাপারটা গরজ দেয়নি। তো এরপরে যে ঘটনা ঘটলো তার সাথে, সেটা খুবই ভয়ঙ্কর ঘটনা। সে হচ্ছে পরের দিনে ঘটনাটা আবার সেই নাচের শব্দ, সেই ঝুমঝুম আওয়াজ সে যাওয়ার পরে দেখে কি সেই মেয়েটি নাচছে, খুব সুন্দর একটি মেয়ে, বেনি ধুলিয়ে সুন্দর করে নাচছে, এক ছোট্ট জায়গার মধ্যে নাচছে। নাচার পরে রান্নাঘরে যে ছোট্ট দরজা ছিল, সেই দরজাটা সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো সেই বললো আমি আগে বলছি আমার ফ্রেন্ডটা খুব যথেষ্ট সাহস, সেই সব পরোয়া করে না। সে বললো আমিও গেলাম সাথে সাথে, সে মেয়েটা নাচতে যাচ্ছে, সেও যাচ্ছে পিছিয়ে। একসময় যেতে যেতে দেখা যাচ্ছে কি সে একটা ছোট গর্তের মধ্যে বসে গেল। তো সেও গর্তের মধ্যে কাছে যাওয়ার সাথে সাথে তাকে কোনোভাবে হয়তো সে যেটা বললো কি যে তাকে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সে এরপরে সে কিছু মানে জ্ঞান ছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলছে। সকালবেলা সে তাকে যে মুরব্বীরা যারা সবাই তাকে যেভাবে উদ্ধার করেছে, সেটা হচ্ছে সে একটা ছোট্ট কবরে থেকে তার একটা অর্ধেক মানে বডি তাকে মানে টেনে এনে তাকে মানে সেবা দিয়ে বা করে দিয়ে তাকে সুস্থ করা হচ্ছিল। তারপরে যে ঘটনাটি শুনলো, সেই ঘটনাটি হচ্ছে এখানে এই বাড়িতে ছোট্ট একটা ফ্যামিলি থাকতো। আচ্ছা। তো ফ্যামিলি একটা মেয়ে ছিল,
4 বছরের একটা মেয়ে ছিল, ছোট্ট বাচ্চা ছিল, খুব সুন্দর একটা বাচ্চা। বাট এটা যখন তার ভদ্রমহিলা একটা বিয়ে করেছিল, তার স্টেপ ফাদার যেটা করলো সেটা তাকে মহিলা ভাষ্য অনুযায়ী গলা টিপে মেরে ফেলেছিল, বা এই ধরনের একটা খুন বা এই ধরনের কিছু হয়েছিল, কিন্তু এটা কোনো কেস হয়নি বা কোনো আইনি কিছু হয়নি, তাকে এখানে দাফন করা হয়েছিল। আচ্ছা, এরপর থেকে এই জিনিসটা মানে হন্টেড একটা ইয়ে। তো এরপরে সেই আমার ফ্রেন্ডও থাকেনি বাসায়, কিন্তু এই ঘরটা আসলে আশেপাশে যারা ছিল ওরা বলছিল যে আপনার এই ঘরটা ভেঙে দেন আচ্ছা, বা কবরটাকে একটা কিছু একটা করেন, হুজুরকে দিয়ে একটা কিছু করায় দেন, মানে বেঁধে দেন বা বেঁধে কিছু দেন বা একটা কিছু করেন, করে দেন। কিছু একটা করেন। Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলে সবার ঘটনাগুলো অনেক বেশি ভালো হচ্ছে, আমি নিজেই খুব মানে অভিভূত হয়ে শুনছি প্রত্যেকের ঘটনা। শুভ রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, তিনি ডেইলি ফ্রাইডে 10টা করে SMS করেন, সেটা লিখেছেন। জনি আমাদের SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন নিয়ন ফ্রম ঢাকা, লিখেছেন রাসেল ভাইয়া চাঁদের আলোয় ভূত FM জোস আর ভয়ও লাগছে, সো আই লাভ চাঁদ অ্যান্ড ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। জুবাইর আমাকে লিখেছেন শ্যামলী থেকে, হাই ভাই আজকের কাহিনীগুলো অসাম হচ্ছে, এবং তিনি বলছেন যে আমি ইমরানের সাথে ভূত FM শুনছি। উইয়ার্ড ফেস ফ্রম কিশোরগঞ্জ, তিনি লিখেছেন মিশু মামুন উইথ মি, উই আর লিসনিং টু ভূত FM, এবং তিনি বলছেন রাসেল ভাই ডক্টর সাইম কে থ্যাঙ্কস দেন আমার পক্ষ থেকে, এবং তিনি বলছেন যে আমি বিশ্বাস করি যে তার ঘটনাগুলো সত্যি। ইজাজ আমাদের বরিশাল থেকে SMS করেছেন যে রাসেল ভাই আজকের এপিসোডটা সেকেন্ড এপিসোডের মতো লাগছে, খুবই ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং। আমাকে আশিক লিখেছেন ফ্রম রাজশাহী থেকে, আপনি মনে হয় ভূত ভয় পান না, তাই আমাদের SMS পড়ছেন না, তার মানে ভয় দেখাচ্ছেন তিনি। আমি ভয় পাচ্ছি আসলে। ঋতু আমাদের SMS করেছেন সিলেট থেকে, হাই ভাইয়া কেমন আছেন? 2 দিন আগে আমার কাজিন ইংল্যান্ড থেকে আসছে এবং আজ আমার সাথে ভূত FM শুনছে। সো আপনারা যারা একসাথে ভূত FM শুনছেন তাদের সবাইকে একসঙ্গে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। কৌশিক, জনি, রাজন, শিপলু, সনি, আলম, রুবেল, মাসুদ এবং শামীম, তারা সবাই রাজারহাটা রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে, এবং সবাই একসাথে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে এত রাত পর্যন্ত থাকার জন্য। সুমন এবং চয়ন আমাদের বলেছেন যে আজকে খুবই ভয় লাগছে আর ভূত FMটা ডিফারেন্ট লাগছে। ওকে, সব মানে গেস্টদের কারণেই হয়, এটা আমি আগেও বলেছি, সুতরাং আপনারা যদি ভালো ঘটনা পাঠান ডেফিনেটলি প্রতিটা ভূত FM এরকম হবে। রনি চিটাগং থেকে লিখেছেন ভাইয়া প্লিজ পড়ো, আমি বৃষ্টি একসাথে ভূত FM শুনছি। পীযুষ আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন পীযুষ, প্রশান্ত, প্রিয়াঙ্কা ফ্রম দুমকি থেকে তারা আমাদের SMS করেছেন। এছাড়াও মৃদুলা, সাহিল, বর্ণ মানিকগঞ্জ থেকে SMS করেছেন। সুমন তালুকদার এবং চয়ন যশোর থেকে আমাদের SMS করেছেন। তো যারা এতক্ষণ ধরে আপনাদের ঘটনা বলছিলেন তাদেরকে নিয়ে আমরা ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে আবারও, তবে তার মাঝখানে নতুন কিছু অতিথি আবারও জয়েন করবে এবং তারা আপনাদেরকে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবে। সো উই নিড আ ব্রেক, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যাবার আগে জানিয়ে যায় যারা SMS করতে চান তাদেরকে SMS করতে হলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরেই, কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM. Haunted by Airtel. This track was downloaded from FusionBD.com. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনারা রেডিও ফুর্তির এই ভূত FM হন্টেড বাই এয়ারটেল যদি আজকে আনফরচুনেটলি মিস করে থাকেন তাহলে আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22
এবং তাহলে দেখবেন যে একটার পর একটা এপিসোডের অপশন আপনার কাছে আসছে এবং সবচাইতে বেশি যে এপিসোডটি আপনার শুনতে ইচ্ছে করে বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেটা আপনি সিলেক্ট করে শুনতে পারেন। এছাড়াও আপনি ভূত এফএম এর যে টিউন, এটা আপনি কলার টিউন অথবা মাই টিউন হিসেবে সেট করতে চাইলে আপনাকে একটা এসএমএস এর মাধ্যমে আপনি সেটা সেট করে ফেলতে পারেন। ভূত এফএম কলার টিউনটা আপনাকে মনে রাখতে হবে। ভূত এফএম টিউন কোড ইজ 92125 এবং আপনি একটা এসএমএস পাঠাতে পারেন। যেটা আপনাকে পাঠাতে হবে সেটা হচ্ছে সিটি লিখে স্পেস দিয়ে 92125 লিখে পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে আপনার এটা মাই টিউন, এই ভূত এফএম এর টিউনটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি আমাকে বেশ কিছু এসএমএস করেছেন পলাশ সেতু মণিপুর থেকে। এছাড়া আমাদেরকে কাউসার এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মাসুম ফ্রম মংলা, অনেক দূর থেকে এসএমএস করেছেন। তাই আমাদেরকে তৃষা গ্যান্ডারিয়া থেকে এসএমএস করেছেন। আসলে অনেক দূর থেকে বললাম, কিন্তু আসলে কেউই দূরে নয়, ভূত এফএম এর সবাই খুব কাছাকাছি রয়েছেন। মনে হয় যে স্টুডিওর মধ্যেই সবাই একসঙ্গে বসে ভূত এফএম শুনছি, ভূত এফএম নিয়ে কথা বলছি, ঘটনাগুলো একসাথে এনজয় করছি। মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও রাকিব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এতগুলো এসএমএস পাঠালাম। হ্যাঁ, আপনি 3টি এসএমএস পাঠিয়েছেন আমি দেখতে পাচ্ছি। আই এম রিয়েলি সরি যে আপনি আপনার আগের এসএমএস গুলো আমি পড়িনি। রনি চিটাগং থেকে এসএমএস করেছেন, ভাইয়া ভূত এফএম অসাম, এবং তিনি বলছেন যে সালাম ভূত এফএম, আমি আর সালাম ভূত এফএম শুনছি একসঙ্গে। মাহফুজ আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাভার থেকে আরিফ। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আশিক ফ্রম রাজশাহী, এবং আমাদেরকে এসএমএস করেছেন সুরভি মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কাইয়ুম সহ আরো অনেকে। যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেইল করতে চান, যদি আপনার কোনো বড় ধরনের কোনো ঘটনা থাকে, যে ঘটনাটা আপনি চান স্টুডিওতে এসে শেয়ার করতে, বা আপনি চান যে আমরা পড়ে শোনাই, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ঘটনাটি লিখে ফেলুন এবং আমাদেরকে মেইল করুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। এছাড়া আমাদের চিঠি লিখতে পারেন, আপনি আমাদেরকে চিঠি পাঠাতে পারেন আমাদের পোস্ট বক্স রেডিও ফুর্তি লিখে, আমাদের পোস্ট বক্স 984, সেখানে আপনারা আমাদেরকে চিঠি লিখে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। আর অবশ্যই আপনাদের যে ঘটনা, সেই ঘটনার সাথে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে ভুলবেন না, বিশেষ করে যারা স্টুডিওতে আসতে চান। আমরা চলে যাব ঘটনায়, আমরা আবারও চলে যাব আপনার কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, অ্যাগেন আরিফ অ্যাগেন। ওকে, আপনার ঘটনায় চলে যাই আমরা। আমি মূল ঘটনা যাচ্ছি। আমার ঘটনা হচ্ছে 2009-এ ডিসেম্বর। তখন আমি অফিসের একটা কাজে আমার টিম নিয়ে আমি চলে যাই নওগাঁতে। ঠিক নওগাঁ শহর থেকে 45 কিলোমিটার একটা গ্রামের ভিতরে আমার সাইটটা পড়ে। আচ্ছা, তো সেখানে একটা রাসেল ভাই, আমি ডাক বাংলোতে উঠি। তো প্রতিদিনের মতো, মানে ঘটনা হচ্ছে তার 3য় দিন, আমি নওগাঁ যাও 3য় দিন পর সে ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সেদিনও আমি রুমে চলে আসি, কাজ শেষ করে সাইট থেকে রুমে চলে আসার পর আমরা টোটাল ছিলাম সেখানে 5 জন। একজন সেদিন ঢাকায় ব্যাক করে, তো আর একটা সমস্যার কারণে ও ঢাকায় ব্যাক করে। আমরা তখন সেখানে 4 জন রয়ে যাই। 4 জনের মাঝ থেকে 2 জনকে আমরা সেই বাংলোতে রেখে আমি আর আমার আরেকটা কলিগ, ওকে নিয়ে আমরা চলে আসি নওগাঁ শহরে যে কোনো একটা কুরিয়ার সার্ভিসে। আমাদের ঢাকা থেকে টাকা পাঠানো হয়েছে, সে টাকা উঠানোর জন্য, কারণ আমাদের যে সাইট চালাতে হবে সেটার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তো টাকা তোলার জন্য আমরা চলে যাই নওগাঁ শহরে। সেখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে নওগাঁ শহরে যেতে। জায়গাটার নাম অবশ্যই সবার জেনে রাখা ভালো। জায়গাটা হচ্ছে নওগাঁ শহর থেকে 45 কিলোমিটার দূরে। গ্রামটা হচ্ছে মান্দা পরানপুর, সেখানকার ঘটনা। তো 2 জনকে রুমে রেখে আমরা 2 জন টাকা তোলার জন্য চলে যাই শহরে। সেইখানে আমরা 7টার সময় টাকাটা তুলি কুরিয়ার সার্ভিস থেকে। 7টায় টাকাটা তোলার পর ওর মোবাইলে একটা সমস্যা দেখা দেয় আমার কলিগের। সেই মোবাইলটা সারানোর জন্য মিস্ত্রির কাছে নিয়ে যাই 2 জন একসাথে। সেখানে ঠিক করতে করতে প্রায় 9টা 10টা বেজে যায়। এরপর 2 জন একটু ঘুরে টুরে দেখলাম যে ভালো কোনো খাবার পাওয়া যায় কিনা।
আমাদের সাথে যে কলিগগুলো আছে তাদেরকে মানে উইশ করব এগুলা দিয়ে। তো ওরা বলছিল যে যদি বগুড়া দই পাওয়া যায় আর কি। পরে সুজন ভাইকে আমি, আমার কলিগের নাম হচ্ছে সুজন ভাইকে আমি স্মরণ করে দিলাম যে ওরা তো বলছিল যে বগুড়ার দই খাবে, তো চলেন দেখি দই ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা, ওইগুলো নিয়ে নেই। তো এইগুলো কিনতে কিনতে আমাদের প্রায় ওইখানে বেজে গেল অনেকটাই, রাত অনেক হয়ে গেল। তো আমরা দুজনে একসাথে জিনিসপত্র কিনে পরে ব্যাক করি সেই আমাদের ডাক বাংলোর উদ্দেশ্যে। তো সেইখানে যখন ব্যাক করলাম তখন টাইম হবে 12টা, আনুমানিক 12টা সামথিং হবে, 12টা সব 12টা হবে। তো সুজন ভাই আমি দুজন একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করে এখানে কোনো খাবার হোটেল আছে কিনা, সে আমাকে উত্তর দিল হ্যাঁ আছে একটু সামনে। তো 2 থেকে 3 মিনিটের পথ হেঁটে গিয়ে দেখলাম যে একটা গ্রামের হোটেল আর কি, যে সাধারণত যে রকমের হয় রাসেল ভাই বাঁশের তৈরি করা মাচার মতো আর কি। সেখানে গিয়ে দুজন জিজ্ঞেস করলাম যে ভাই ভাত আছে? তখন সেই হোটেলের দোকানদার বলল যে হ্যাঁ আছে, তো 3 জন খাওয়া যাবে। বললাম যে আমরা দুজনের হলেই হবে। তো 2 জন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে পরে বললাম যে সুজন ভাই চলেন রুমে চলে যাই। তো সুজন ভাই বলল যে আচ্ছা ঠিক আছে, রাত আমার একটু জাগতে হবে, ল্যাপটপে একটু কাজ করতে হবে নেটওয়ার্কিং এর। তো আমি এক কাজ করি, ওইখানে দেখা যাচ্ছে দোকান খোলা, আমি কিছু সিগারেট নিয়ে আসি আমার জন্য, তো আপনি চলে যান ডাক বাংলোতে। তো আমি এত ভয় টয় এগুলোর চিন্তা ভাবনা কিছু করিনি। তো আমি হাঁটা শুরু করলাম। সেইখান থেকে যদি আমি দ্রুত গতিতে হেঁটে যাই, আস্তে না হেঁটে, তাহলে আমার কমপক্ষে সময় লাগবে 15 থেকে 20 মিনিট সেই ডাক বাংলোতে যেতে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি যেতে যেতে তো ডাক বাংলোর কাছাকাছি প্রায় এসে গেছি। ওই মুহূর্তে তখন দেখলাম যে একটা 70 থেকে 75 বছর বয়সের একটা মানে বুড়ো পুজো হয়ে হাতে লাঠি নিয়ে ঠকঠক করে হাঁটতেছে। তো তার গায়ে পরানো ছিল সাদা একটা পাঞ্জাবি, খুব পাতলা। তো শীতের মধ্যে আমি চিন্তা করতেছি রাসেল ভাই যে আমি সোয়েটার পরা, আমার শীত করতেছে, হাত পা জমে যাচ্ছে বরফে। তো সেই লোক পাতলা একটা পাঞ্জাবি পরা সাদা, তো সেই লোকে কি কোনো শীত নাই? চিন্তা করলাম যে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন, আপনার কি শীত করতেছে না? সে আমাকে কোনো উত্তর দিল না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলাম যে আপনার কি শীত করছে না, আপনি কোথায় যাচ্ছেন? এরপরও কোনো উত্তর দিল না। শেষে আমি চিন্তা করলাম যে না থাক, আমি চলে যাই। তো আমি 4 থেকে 8 ফিট হবে আমি এরকম তার থেকে ডিস্টেন্স থাকি। এরপর আবার চিন্তা করলাম যে তাকে দেখি কোনো হেল্প করতে পারি কিনা। আমি আবার যখন ব্যাক করছি, মানে মুভ করছি তার দিকে, ঘুরে দেখি সেই লোক আর নাই। আচ্ছা, এটা একদম মুহূর্তের মধ্যে হচ্ছে। এবং একদম। নিশ্চয়ই কোনো ধরনের কোনো রাস্তায় এমন ছিল না যে সেখানে সে হঠাৎ করে হারিয়ে যাবে, না। এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। 1 কিলোমিটারের মধ্যে মানে ওই আপনার কি বলে এটাকে সেই গেস্ট হাউস ছাড়া, এই রেস্ট হাউস ছাড়া আর আশেপাশে কোনো লোকালয় ছিল না 1 কিলোর ভিতরে আর কি। ওকে, সো এই ছিল আপনার ঘটনা। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায় এবং খুব দ্রুত আমরা ঘটনাগুলো বলে ফেলবো। শুনি আপনার ঘটনা। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির আহমেদ, ঢাকা মুগদাপাড়া থেকে এসেছি। আমি ঢাকা সিটি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটেনি, ঘটনাটা ঘটেছে আমার আম্মুর সাথে। তো ঘটনাটা প্রায় আজ থেকে 30 বছর আগের। তো আমার আম্মুর বয়স তখন 8 হবে। তো উনি তখন স্কুলে পড়ালেখা করতেছে। তো আমার ছোট মামার তখন বয়স আমার আম্মুর বয়সের 2 বছর বড়। তো ওনারা যখন রাতে পড়তে বসে, তা আমরা মনে হয় এই ঘটনা নিতে চাইনি, আমরা পরের ঘটনায় যেতে চেয়েছিলাম। পরে আপনার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা বলেন। হ্যাঁ, আপনার পরের ঘটনাটা বলেন। আচ্ছা, যে ঘটনাটা বলবো সেটা আসলে আমাদের গ্রামের একজনের সাথে ঘটা। ঘটনাটা হচ্ছে আমার নানু বাড়ির পিছনে যে বাড়ি, তো ওই বাড়ির মালিক বেশ কিছুদিন যাবতই অসুস্থ। তো উনি দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় ওনার পরিবারের লোকজন ওনাকে বাড়ির পাশেই একটা ঘরে আলাদাভাবে থাকতে দেন, কারণ ওনার শারীরিক অসুস্থতার পাশাপাশি কিছু মানসিক সমস্যাও ছিল।
তো শোনা গেছে যে ওনার সাথে অনেক আগের থেকে জিন ভূতেরও কিছু প্রবলেম ছিল। তো উনি এরকম হঠাৎ একদিন সকালে উনি আর ঘর থেকে বের হচ্ছে না। তো ওনাকে ওনার পরিবারের লোকজন ওনাকে ঘরে ডাকতে আসে। তো অনেক ডাকাডাকির পরেও তার রুম থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো ওনারা এক সময় চিন্তা করে যে যেহেতু উনি অনেকদিন যাবত অসুস্থ ছিলেন, তো ওনার কোনো হয়তো মারা যেতে পারে। তো এরকম কিছু চিন্তা করে ওনার পরিবারের লোকজন ওনার মানে ঘরের দরজাটা ভাঙে। তো ঘরের দরজাটা ভাঙার পর আশ্চর্য যে ঘটনাটা ঘটে যে ঘরটা ভিতর থেকে লাগানো ছিল ঠিকই, কিন্তু ভিতরে উনি ছিল না যিনি থাকার কথা। তো উনি না থাকার এখানে তো ওনাকে আশেপাশে সব জায়গায় খোঁজা হয়, প্লাস মানে গ্রাম বা আশেপাশে সব জায়গায় খোঁজা হয়। তারপর মানে ওনার তো ঘরটা বাইরে থেকে বন্ধ করা ছিল, হ্যাঁ। তারপরেও ভেতরে ছিল না সে। না, ভিতর থেকে বন্ধ করা ছিল, যে উনি ভিতর থেকে বন্ধ থাকতেন, করা ছিল, ভিতর right, থেকে বন্ধ হ্যাঁ। করা ছিল। তো এই ঘটনার পরে ওনাকে ভালোভাবেই খোঁজা হয়। সব মানে এমনকি ওনার বাড়ির আশেপাশে যে পুকুরগুলো ছিল, পুকুরগুলাও ছাকা হয় যে এরকম পুকুরে পড়তে পারে। তো এরকম কিছু হয়নি। অনেক খোঁজাখুঁজির পরে যখন তাকে পাওয়া যাচ্ছে না, তখন ওনার হারানোর 7ম দিনে ওনার পরিবারের লোকজন সিদ্ধান্ত নেয় যে এবার কোনো হুজুর বা অন্য কারো কাছে যাবে, যে এরকম মানে ওঝার আশ্রয় নিবে। তো এরকম চিন্তা করার পর একজনের কাছে শুনতে পায় যে একটা হুজুরের সন্ধান, যে উনি খুব ভালো। তো এরকম শুনতে পেয়ে এখানে পরিবারের লোকজন এখানে যায়। তো যাওয়ার পর হুজুরের সাথে কথা বলে, হুজুরকে পুরো ব্যাপারটা খুলে বলে। তো হুজুর সব ঘটনা শুনে তো ওনাদেরকে বলে যে হ্যাঁ, এটা জিন ভূতের কোনো হতে পারে, যে হুজুর এটা ব্যাপারটা দেখবে। তো হুজুরের সাথে কিছু টাকার কন্ট্রাক্ট হয়, যে তারা এর বিনিময়ে, হুজুরের বিনিময়ে যে ব্যাপারটা দেখবে। তো তা তো এরপরে চলে আসে টাকা দিয়ে। তো মানে হুজুরের সাথে কথা বলার পর 3 দিন কেটে যায়। 4র্থ দিনে তাদের বাড়িতে মানে এরকমই আসে যে পাশের বাড়ি থেকে একটু দূরেই একটা ডোবায় একটা লাশ পাওয়া গেছে। তো ওনারা সবাই বাড়ি থেকে ওখানে যায়। তো যাওয়ার পর ওই পুকুর থেকে, ডোবা থেকে লাশটা তোলা হয়। তারপরে জানা যায় যে কিভাবে লাশটা পাওয়া যায়। লাশটা প্রথম দেখেছিল একটা বাচ্চা ছেলে। তো বাচ্চা ছেলে দেখার পর তার আম্মুকে বলে। তো ওই তার আম্মু আসার পর দেখে যে লাশটা ডোবার প্রায় মাঝখানটায় ছিল, আর এমন ভাবে ডোবানো ছিল যে উপর থেকে কেবল তার পিঠটাই দেখা যাচ্ছিল। তো ডোবাটা ছিল এরকম যে গ্রামের প্রায় সব বাড়ির ময়লাই মানে আবর্জনা ওই ডোবায় ফেলা হতো। তো প্রতিদিনই এখানে মানুষ আসা যাওয়া হয়, কিন্তু এর আগে কখনোই মানে এরকম কিছু দেখে নাই। তো সবাই একটু অবাক হয়। পরে লাশটা তোলার পর মানে ওই ডোবার সামনে যে ঘর, সেটা অ্যাকচুয়ালি আমার মামার ঘরটা থাকে। তো মামার কাছ থেকে পরে ব্যাপারটা জানা যায় যে যেদিন লাশটা পাওয়া যায় তার আগের দিন মানে তার আগের রাতে মানে মামা প্রায় গভীর রাতে মানে প্রচন্ড বাতাস ওর গাছের মানে শব্দ শুনতে পায়। তো উনি চোর ভেবে ঘর থেকে বের হয় এবং চারিদিকে লাইট মারে। তো দেখে না, সব আগের মতোই আছে, কোনো দিকে কোনো বাতাস নেই বা গাছের মানে পাতাও নড়ছে না, কারণ তখন মানে সময়টা ছিল প্রায় শীতের শেষের দিক, গ্রীষ্মের শুরু। তো এই ঘটনার পর মামা ঘরে চলে যায়। তো ঘরে যাওয়ার পর যে উনি শোয়ার পর মানে আরেকটি মানে লক্ষ্য করে যে মানে ঘরের পিছন দিয়ে কিছু টেনে হিচড়ে নিয়ে গেলে যে মানে একটা মানে মাটি থেকে মানে পাতার বা কিছু একটা আওয়াজ হয়। তো ওই আওয়াজটা উনি শুনতে পায়। তো এই ঘটনা তো উনি শোনার পরদিনই লাশটা পাওয়া যায়। পরে যেদিন লাশটা পাওয়া যায় তার পরের দিনের ঘটনা, যে ঘুম থেকে সবাই উঠার পরে লক্ষ্য করে যে বাড়ির সামনে যে বড়ই গাছটা ছিল, গাছটা পুরোটাই ভাঙা ছিল এবং খোয়ারের মুরগিগুলো মৃত অবস্থায় পাওয়া যায় এবং মুরগিগুলোর ঘাড় পুরোটা পিছনের দিকে বাঁকানো ছিল। এবং এই ঘটনাটা হয়ে মানে গ্রামের প্রায় সবাই দেখে মুরগিগুলো। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা জিনিস মনে মিস করে গেছেন, যে আপনি বলছিলেন যে লাশটা অনেক পুরনো হওয়ার পরেও লাশটার মধ্যে কোনো হ্যাঁ, লাশটা এট লিস্ট মানে পাওয়া গেছে 12 দিন পর লাশটা পাওয়া গেছে। লাশের মধ্যে কোনো কাটা ছেঁড়া বা পচা গলার কোনো এরকম চিহ্ন। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাবো, তবে তার আগে বেশ কিছু এসএমএস রয়েছে। আমাকে বর্ণ এসএমএস করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো সুপার ফাটাফাটি জমেছে। জ্যাকি আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন আব্দুল
আলিম বগুড়া থেকে আমাদেরকে এসএমএস করেছেন আতিক, এছাড়া আমাদেরকে আলিম এসএমএস করেছেন কাইয়ুম, হীরা এবং মানিক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জাহিদ, সানি, পাপ্পু সহ আরো অনেকে এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাদ্দাম, রানা, উদয়ন চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, ডলি আমাদের এসএমএস করেছেন। আমরা পরবর্তী ঘটনায় আছি, আপনার নামটা বলবেন প্লিজ। জি, হে লিসনার্স, আমি শান্ত বনশ্রী থেকে বলছি। প্রথমে আমি একটু আমার মাকে, আমার বোন আনিকা এবং আমার ভাই এবং আমাদের আইএসসি 2012 আমরা এসএসসি ব্যাচ দিয়েছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার আঙ্কেলকে নিয়ে। উনি একজন অ্যাডভোকেট, কিশোরগঞ্জ থাকেন। তো উনি একজন ওয়েল এডুকেটেড মানুষ এবং গ্রাম্য যেসব কুসংস্কার রয়েছে তিনি বিশ্বাস করেন না। তো গ্রাম্য একটা কুসংস্কার রয়েছে যে রাতের বেলা যদি কেউ মানে বড় ধরনের কোনো মাস্টার্স নিয়ে বাড়ির দিকে ফিরে, তো তার কোনো একটা কিছু হবে, মানে সে ঠিকভাবে বাসায় ফিরে আসতে পারবে না, এরকম একটা কুসংস্কার রয়েছে। তো উনি এটা বিশ্বাস করেন না। তো আমাদের গ্রামের বাড়িতে আমার খালার বাসার কাছে একটা কামরাঙ্গা গাছ রয়েছে। তো ওই গাছটার সম্পর্কে একটু খারাপ ধারণা রয়েছে যে ওই গাছটার মধ্যে কিছু একটা রয়েছে, জিন ভূত টাইপের কিছু একটা, যেটা মানে ওইখান থেকে মানে যেসব পথিকরা যায় তাদের কোনো একভাবে ডিস্টার্ব করে। তো আমার আঙ্কেল আসছিলেন, নামাজ পড়ে ফিরছিলেন একটা মাছ নিয়ে। তো মাছ নিয়ে যখন গাছটার সামনে দিয়ে যাচ্ছিলেন, তো তিনি হঠাৎ করে মানে যেহেতু গাছটা সম্বন্ধে একটা কুসংস্কার রয়েছে এবং গাছটা সম্পর্কে অনেক কিছু মানুষ জানাজানি আছে মানুষের, সেজন্য তিনি একটু ভয় পাচ্ছিলেন। তো গাছটার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তিনি পিছন দিয়ে একটু মানে শব্দ শুনতে পেলেন যে কিছু একটা শব্দ হচ্ছে। তো তিনি হালকা ঘাবড়িয়ে গেলেন, তবুও তিনি যাচ্ছিলেন। কিন্তু একসময় তার পিঠের মধ্যে মানে ব্যথা অনুভব হতে লাগলো, কিঞ্চিত ব্যথা হতে লাগলো পিঠের মধ্যে দিয়ে। তো তিনি হঠাৎ করে ব্যথাটা আস্তে আস্তে তীব্র হতে লাগলো। তো মনে হচ্ছে মানে কেউ যদি পিছন দিয়ে যদি মানে থাপ্পড় দেয় অথবা মানে যদি গায়ের মধ্যে থাপ্পড় দেয় তাহলে যেরকম ব্যথা অনুভব হবে এরকম ব্যথা অনুভব হচ্ছিল। তো তিনি যথেষ্ট ব্যথা অনুভব করেও কষ্ট করে বাসায় আসছিলেন এবং অনেক কষ্ট হচ্ছিল তার। তো তিনি বাসায় আসলেন। বাসায় আসার পরে আমার খালা দেখলেন যে আমার আঙ্কেলের অবস্থা খুব খারাপ। তো উনি বললেন যে তোমার কি হয়েছে? তো উনি বলল যে এই অবস্থা। তো বললো তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ফ্রেশ হয়ে আসো। তো উনি যখন জামা খুললেন আমার আঙ্কেল, তখন দেখা গেল যে পিঠের মধ্যে ঠিক 5টা আঙ্গুল পিঠের মধ্যে লাল হয়ে 5টা আঙ্গুল আকার ধারণ করেছে। মানে কেউ মনে হচ্ছে থাপ্পড় দিয়েছে, এই আঙ্গুলগুলো পুরো দেখা যাচ্ছিল। তো সেটার রহস্য এখনো জানা যায়নি। তো আমরা ঘটনাটা শুনেছি, কিন্তু ঠিক এক সপ্তাহ পরে আমার আঙ্কেল ঢাকা এলেন এবং আমাদের সচক্ষে দেখালেন। এখনো দাগটি মুছে যায়নি, এখনো দাগটি আছে, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটেছে বা কেনই ঘটলো কিছুই জানা যায়নি। এবং আপনি স্পষ্ট দেখেছেন যে 5 আঙ্গুলের একটা স্পষ্ট ছাপ দেখা গেছে, 5 আঙ্গুলের একটা ছাপ দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো বেশ কিছু এসএমএস এর মধ্যে চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি আজাদ আরশাদ আমাদের এসএমএস করছেন, আমাদেরকে আহাদ সিলে থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাইক ভূত এফএম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রুবেল জেবা লিখেছেন আজকের ভূত এফএম ভীষণ ভালো লাগছে। আমাদেরকে আরফিন এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি যে রনি রুমা ময়মনসিং থেকে আমাদেরকে এসএমএস করেছেন। সুবর্ণা রাসেল ভাইয়া ভৌতিক টিম আজকে এখানে উপস্থিত নেই, আশা করছি খুব দ্রুতই তারা আমাদেরকে জয়েন করবে। এবং মাসুম আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে সাধন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সিকান্দার যশোর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন নাহিদ গাজীপুর থেকে। আপনারা যারা এসএমএস পাঠাতে যাচ্ছেন এবং এখনো এসএমএস পাঠানোর চেষ্টা করছেন, নিয়মটি জানেন না, তাদেরকে বলি যে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবারও গেস্ট একটু চেঞ্জ করব, সো একটা ছোট্ট ব্রেকের দরকার আমাদের। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি আবারও একটু পরে, কোথাও যাবেন না। FM, haunted by Airtel.
রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি আমি, আমার সাথে মাসুম রয়েছে এবং আজকের অতিথিরা। আর সেই সাথে বলেছিলাম যেমন কথা তেমন কাজ, যে ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো। ফিরে এসেছি। লিজন আমাদের সাথে এসএমএস করে জানিয়েছেন যে অনেক ভালো লাগছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি এমডি আল মামুন আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমি কিন্তু অনেকগুলো এসএমএস করেছি। This track was downloaded from FusionBD.com. আমাদের এসএমএস করলে পাশে নাম্বারটা ওঠে যে আপনি কতগুলো এসএমএস করেছেন। সো আমি জানি আপনি কয়টা এসএমএস করেছেন। আমাদেরকে নাইম এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন নাসির। এছাড়া তিনি বলেছেন যে আজকে ভূত এফএম খুব সুন্দর হচ্ছে। আমাদেরকে মুবারক এসএমএস করেছেন এবং তিনি কুমিল্লা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এবং তিনি বলেছেন যে তিনি এফএম শুনছেন এবং খুব ভয় লাগছে তার কাছে। আমাদেরকে রাওয়ান লিখেছেন, আই এম রাওয়ান, টুডে ইজ মাই বার্থডে, খুব এনজয় করছি। তো আপনার বার্থডে গিফট হয়ে গেল আজকে ভূত এফএমটা, কি বলেন? রাজীব আমাদের এসএমএস করেছেন যে আমি সাভার থেকে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। সাইফুল নটরডেম কলেজ থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি লিখেছেন যে তারা 3 জন বন্ধু মিলে আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্র রাজশাহী থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন আজকে আমার ফার্স্ট এসএমএস পড়লেন, বাট পুরোটা পড়লেন না, কষ্ট পেলাম। ওকে, পুরোটা পড়িনি, এর জন্য আমিও খুব সরি। আসলে অনেকগুলো এসএমএস পড়তে হয়, অনেক ধরনের, সবাই আশা করে আসলে যে তার এসএমএসটি পড়া হবে। রাজীব আমাদেরকে গোপীবাগ থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি লেনিন মোহাম্মদপুর থেকে। এছাড়াও আমাদেরকে তিনি বলছেন যে আমি শাশুড়ি, ওয়াইফ, বাসার সবাই তারা শুনছেন আমাদেরকে। সো এত রাত পর্যন্ত যারা জেগে আছেন, আমাদের সাথে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আবারও ঘটনা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আবারও ডক্টর ফয়সাল। ওয়েলকাম ব্যাক ফয়সাল ভাই, এবং আশা করছি যে সাইম, সরি আমি ফয়সাল বলে ফেলেছি, সাইম সরি। ওকে, আসলে আমি একটা জিনিস আগে ইস্যু করতে চাই যে লিসেনারদের এরকম মনে হতে পারে যে একটা মানুষের সাথে এতগুলো ঘটনা কিভাবে ঘটে। বাট আমার মা একটা কথা বলেন যে কিছু কিছু রাশির জাতক জাতিকা আছেন যাদের কিছুটা এরকম সুপারন্যাচারাল কিছু পাওয়ার তার মধ্যে তার কাছে আসে, বা তার চোখে ধরা পড়ে, বা সে এটা এক্সপেরিয়েন্স করে। তো আমি সম্ভবত ওরকম কিছু একটা মধ্যে, আমি জানি না সেটা সৌভাগ্য কিনা দুর্ভাগ্য টোটাল লাইফ জুড়ে। তো আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, পরে ঘটনায় যাচ্ছি। আমি 96-এ 4 তলা থেকে পড়ে গিয়েছিলাম, একটা বিশাল হল রুমের উপর থেকে, সভাপতি 4 তলার উপর থেকে যখন পড়ে গেলাম, তো আমি জাস্ট আমার মাথা নিচে ছিল, পা উপরে ছিল, এভাবে একদম খারাপ একটা ফ্লোরের মধ্যে পড়ে যাওয়ার পর কি হতে পারে সবাই বুঝতে পারছেন। বাট টিল নাও আমি এখানে হট সিটে বসে কথা বলছি। তো যেটা হয়েছে, আমি প্রায় 10-11 দিনের মতো টোটালি সেন্সলেস ছিলাম। তো আমার সেন্স আসার পর আমি ঢাকা মেডিকেলে যখন অ্যাডমিটেড 7 নম্বর কেবিনে, তখন একদিন রাতের বেলা আমি হঠাৎ করে দেখলাম যে আমাদের পা দুটো কিন্তু আঙ্গুলগুলো থাকে আমাদের মুড়ার ডান সামনের দিকে, বাট তাকিয়ে দেখলাম প্রত্যেকটা মানে 2 পায়ের 5টা আঙ্গুলি আমার পেছন দিকে ঘোরানো। আচ্ছা, তো আমি মানে ভীত সন্ত্রস্ত হয়ে আমি আম্মাকে ডাকছি। আম্মা আমার পাশে একটা ওই ইজি চেয়ারের মতো থাকে, ওখানে শুয়ে রাত কাটিয়ে দেন। ওখানে উনি 3 মাস শুয়েছিল, থাকতো। আম্মাকে ডাকলাম যে আম্মা আমার দেখো কি হয়েছে, আমার পা তো একদম ঘুরে গেছে। তো আম্মা ভয় পেয়ে গেছে, তো বলতেছে যেটা। তো ওই সময় আমার বড় বোনকে তাড়াতাড়ি পাঠালো যে ডাক্তারকে ডাকার জন্য। তো ডাক্তার সাহেব ওই আমার মতোই রাত্রে ঘুম চোখে এসে আমার পাটা আবার ঠিক করে দিয়ে গেল। আমি জানি না যে এখনো কিভাবে হয়েছিল, এটা আদৌ সম্ভব হয় কিনা সেটাও আমি জানি না। বাট ওই রাতে কি হয়েছিল সেটাও আমি বলতে পারবো না। তো যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা ঘটেছে গত 2 সপ্তাহ আগে। আমি আগেই বলেছি আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ল্যাভেট হসপিটালে আরএমও হিসেবে জব করছি। তো আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যে হিস্টোরিয়া নামের রোগ নিয়ে। কিছু প্রবলেম নাই, দেখা যায় পার্সোনাল কোনো নিড থাকে, সেই নিডের জন্য সে এরকম ভাব করে যাতে আমরা নিডগুলো ফ্যামিলি মেম্বার্সরা পূরণ করে দিলে সেই নিডসগুলো তার হয়ে গেলে সে আবার আস্তে আস্তে ভালো। আমি তার আগে বলে দিচ্ছি, বরাবরের মতো এবারও আপনি বলছেন যে ঘটনাটা কোথায় ঘটেছে, কোন হসপিটালে বা কোনো কিছু, এটা আমরা বলছি না। না, আমি এইবার বলতে যাচ্ছি এই জন্য যে এই ঘটনাটা আসলে আমরা যেরকম মানে ভূত জিন যেটাকে আমি এটা অনেকটাই রিভিল হয়ে গেছে। আচ্ছা, রিভিল হয়ে গেছে মানে আমরা স্টাফরা অনেকটাই ব্যাপারটা
জানি। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি এখন এটা বিশাল আকারে বলার চেষ্টা করছি। আচ্ছা, কি হলো তারপরে বলে শুনি আমরা। তো এবার এরকম কিছুদিন আগে হিন্দু ভাই বোনরা হয়তো বলতে পারবেন, কিছুদিন আগে একাদশী গিয়েছে। তো সেই একাদশীর দিন সন্ধ্যা না ঠিক 8টা সাড়ে 8টার দিকে সীমা নামে এক মেয়ে আসে, সীমা রানী নামে এক পেশেন্ট আমার কাছে আসে। তো আমাকে একজন ইনফর্মার ফোন করে দিল যে স্যার এটা হিস্ট্রিয়ার পেশেন্ট, আমি পাঠাচ্ছি, আপনি একটু জাস্ট ওভারঅল ট্রিটমেন্ট দিয়ে এটাকে ভর্তি করে দেন। তো আমি আসার পর যেরকম হিস্ট্রিয়া যেসব কমপ্লেন গুলো থাকে, জোরে জোরে শ্বাস ফেলা, চোখ মুখে একটু ইয়ে করা, এরকম কিছু প্রবলেম দেখে আমি অ্যাজ ইউজুয়াল মানে অ্যাটলিস্ট একটা বিহেভ করে রোগীর সাথে, যে কিছু হয় না, আপনার কোনো সমস্যা নাই বলে আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট লিখে আমি বলছি তার ভর্তি করে দাও আর দামি দামি ইঞ্জেকশন দাও। আমার ভিউটা ছিল ওরকম যে দামি ইঞ্জেকশনের কথা বললে, নাক দিয়ে নল ঢোকানোর কথা বললে অটোমেটিক পেশেন্ট ভালো হয়ে বলে আমি ভালো আছি। বাট ঘটনা তা না। রাত 3টার সময় যখন আমার ফোন আসছে, আমার রুমে যখন ইন্টারকমে ফোন বাজলো, তখন আমাকে 3-4 তলার সিস্টার ফোন করে বললো যে স্যার পেশেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে না, আরো খারাপের দিকে যাচ্ছে। তখন আমার মধ্যে একটু ভয় কাজ করলো যে এটাকে আমি কি কোনো ভুল করছি, আমার ডায়াগনোসিস কি ভুল হচ্ছে। বাট ইনফরমার তো বলেছে আগেও 3-4 এরকম ভর্তি হয়েছে, বাট পরের দিন ভালো হয়ে গেছে। তো 3:30 যখন বললো, তখন আমি বললাম ঠিক আছে, একটা সিডেটিভ ইনজেকশন দিয়ে দাও, হাই ডোজে দিতে বললাম, দেখা যাক কি হয়। সিডেটিভ ইনজেকশন দেওয়ার 5 মিনিট পরে আবারও ফোন আসলো, আবার ফোন রিসিভ করলাম, বলছে স্যার প্রবলেম কিন্তু আরো বাড়ছে, এখন পেশেন্ট আরো বেশি এখন এক্সাইটেড।